হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? অলরেডি দেখতে দেখতে আমাদের স্থিতিবিদ্যার 4টা লেকচার কমপ্লিট হয়ে গেছে। যেই 4টা লেকচারে আমরা একদম প্রিসাইজলি 8.1 এর সবগুলো ম্যাথ এবং সবগুলো কনসেপ্ট কভার করে ফেলেছি। এবং গত লেকচারে আমরা কিন্তু 8.2 এর মানে হচ্ছে গিয়ে আমাদের যেই বলগুলো যেই ম্যাথগুলোতে ভারসাম্য থাকবে সেই ম্যাথগুলোর কিন্তু কনসেপ্ট বা থিওরি পড়ায় ফেলছি। আজকের ক্লাসে মানে লেকচার 5-এ আমরা শুরু করব হচ্ছে গিয়ে 8.2 এর যে ম্যাথগুলো আছে সেইগুলো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলেন আমরা আজকে আমাদের প্রথম ম্যাথটা করে ফেলি। সো বুঝতেই পারতেছেন 8.2 এর ম্যাথ। আমরা যে ওয়েপেনগুলো ইউজ করব সেগুলো কি কি ভাইয়ারা? আমরা ইউজ করব হচ্ছে গিয়ে লামের উপপাদ্য, আমরা ইউজ করব বল বাহু উপপাদ্য, যেটাকে আমরা আসলে ত্রিভুজ উপপাদ্যও বলি আর কি, ত্রিভুজ সূত্রও বলি বল বাহুর। আর তারপরে আমরা ইউজ করব হচ্ছে লম্ব বাহু উপপাদ্য। এই তিনটার পরেও আমাদের মাঝে মাঝে ইউজ করতে হতে পারে হচ্ছে গিয়ে উপাংশের সূত্র। তাহলে টোটালি 4টা ফর্মুলা আমাদের কাছে আছে, 4টা ওয়েপেন আমাদের কাছে আসে, আসলে অস্ত্র আমাদের কাছে আছে, যেই অস্ত্র দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভাই সলভ করে ফেলবো। ঠিক আছে, একদম পারফেক্ট কথা। তা চলো ভাই প্রথম অঙ্কটা একটু দেখি। প্রথম ম্যাথে দেখো তোমারে কি বলছে ভাই, বলছে একটা আনত তল আছে, থাকতেই পারে আনত তল। ভাইয়া চলেন দেখেন ভাইয়া, বলছে আনত তল আছে। আমরা সোফার যে ম্যাথগুলো করছি প্রত্যেকটাতেই কিন্তু সমতল ছিল, বা আমরা পি ফোর্সটাকে কিন্তু সবসময় সমতল বরাবর বা আনুভূমিক তল বরাবরই নিছি। বাট এইখানে কিন্তু আমাকে বলে দিছে আনত তল, মানে এটা কিন্তু আনুভূমিক তল হবে না, আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে তলটা হবে। আনত কথার মানে হচ্ছে যেই তলটা আনুভূমিক তলের সাথে নতি তৈরি করে বা অ্যাঙ্গেল তৈরি করে, সেই তলটাকে আমরা বলতেছি হচ্ছে আনত তল। তো এই আনত তলে 10 কেজি ওজনের একটা বস্তুকে সমতল বরাবর 2 কেজি ওজন, এটা কিন্তু 2 কেজি ওজন বলতে আসলে 2 কেজি ওয়েট বোঝাচ্ছে, এটা কিন্তু একটা ফোর্স। ঠিক আছে, কেজি ওয়েট কিন্তু একটা ফোর্সের একক। ঠিক আছে পিচ্চিরা আমার, কেজি ওয়েট কিন্তু একটা ফোর্সের একক ভাই। তুই কিন্তু অন্য কিছু চিন্তা করিস না, মানে এটা ভর ভাবিস না। 2 কেজি ওজন বলছে, ওজন মানে ওয়েট, তো 2 কেজি ওয়েট। সো 2 কেজি ওয়েট মানে কিন্তু একটা মানে বলেরই একক। তো এটা বল 2 কেজি ওজনের একটা বল এবং একটা আনুভূমিক বল প্রয়োগ করে স্থিরভাবে রাখা হয়েছে। তো কি বলতেছিলাম, আমরা গত লেকচার ভিডিওতেও বলছি যে আমাদের 8.2 এর সবগুলো ম্যাথই প্রায় আমরা হচ্ছে গিয়ে দেখবো যে লব্ধি থাকবে না, মানে স্থির বা সাম্যাবস্থায় থাকবে। যখনই মানে ফোর্সগুলো সাম্যাবস্থায় থাকবে তখনই আমরা বুঝে যাব যে এটা হচ্ছে 8.2 এর ম্যাথ। তো দেখো ভাইয়ারা কি বলছে, যে একটা আনুভূমিক বল স্থিরভাবে রাখা আছে অ্যান্ড সমতলের ওই যে দেখো নতি বলে দিছে। নতি মানে কি ভাইয়া? নতি মানে অ্যাঙ্গেলটা, মানে ওই তলটা আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করছে তাকে আমরা বলবো নতি। সো সেই নতিটা বলে দিছে সাইন ইনভার্স 3/5। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আনুভূমিক বলটা কত। তাহলে অ্যাজ ইউজুয়াল ভাইয়া বলছিলাম, নিশ্চয়ই আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা আগে চিত্রটা আঁকায় নিই। ঠিক আছে, আমরা আগে চিত্রটা আঁকায় নিই। ঠিক আছে পিচ্চিরা, তাহলে ধরে নাও এই হচ্ছে আমাদের আনুভূমিক, আনুভূমিক ওকে, এই হচ্ছে আমাদের আনুভূমিক। ঠিক আছে, অনুভূমি আর কি। এই হচ্ছে আমাদের আনুভূমিক তল। ওকে, এখন আমাকে তো যেই তলটার কথা বলছে ওই তলটা তো আসলে ভাইয়া আনুভূমিক তল না, ওই তল হচ্ছে সমতলের সাথে বা আনত তলের মানে সমতলের সাথে বা আনুভূমিক তলের সাথে আসলে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, মানে আনত তল আর কি। তো যেহেতু আনত তল বলছে, ধরে নাও আনত তলটা আমি চিন্তা করলাম এইটা, এই হচ্ছে আমাদের সেই আনত তলটা। ঠিক আছে, এই হচ্ছে আনত তল। যেই আনত তলটা আবার যেই আনত তল আবার আমাদের ভূমির সাথে বা সমতলের সাথে যে নতিটাও তৈরি করে সেটা হচ্ছে থিটা। থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স 3/5। ওকে, বেশ ভালো কথা। এখন কি হয়েছে ভাইয়া বলো দেখি, এখানে একটা বস্তু আছে, বুঝছো? এখানে একটা বস্তু আছে, এই হচ্ছে সেই বস্তুটা। ধরে নাও যেই বস্তুটার ওজন হচ্ছে গিয়ে 10 কেজি, যে বস্তুটার ওজন হইল গিয়া ভাই 10 কেজি ওজনের একটা বস্তু। ঠিক আছে, যে বস্তুটার ওজন হচ্ছে 10 কেজি ওজন, মানে এই যে এই বরাবর হচ্ছে গিয়ে 10 কেজি কাজ করতেছে। ঠিক আছে, আমরা জানি ওজন সব সময় নিচের দিকে কাজ করবে, অলওয়েজ ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করবে, ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করবে, এটা মাথায় রাখবা, ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো এই ওজনটা কত ভাইয়া বলে দিছে, 10 কেজি ওজন বলে দিছে। ঠিক আছে, 10 কেজি ওয়েট বা 10 কেজি ওজন বলে দিছে, বেশ ভালো কথা, বলতেই পারে। এখন তারপরে আরো কি বলছে দেখো ভাইয়া,
বলছে সমতল বরাবর 2 কেজি ওজনের একটা বল দিছি, এটার স্থির রাখার জন্য সমতল বরাবর মানে এই যে সবুজ রেখাটা দেখতেছো না, এই বরাবর আমি 2 কেজি বল দিচ্ছি। এখন সেটা হতে পারে এই দিকে কিংবা সেটা হতে পারে এই দিকে। এখন তুই চিন্তা কর ভাইয়া, এই দিকে যদি তুই ফোর্সটা দিস, তুই যদি এই দিকে ফোর্সটা দিস জনগণ, তাইলে ভাইয়া এটা তো খুলে মানে চলে যাবে, এটা কি স্থির থাকবে বলো? এটা তো নিচে পড়ে যাবে বা সামনে যাবে। তো তোকে যদি স্থির রাখতে হয় ভাইয়া, তোকে দিতে হবে হচ্ছে ফোর্স এই দিক বরাবর। ঠিক বলছি কিনা বলো? ফোর্স দিতে হবে ওই দিকে বরাবর। তাহলে আমি দেখো ফোর্সটা একটু তোমাদের দিয়ে দেখাই। ফোর্সটা হবে হচ্ছে গিয়ে এই বরাবর। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো তুমি। ঠিক আছে পিচ্চিরা, এই হচ্ছে তোমার আচ্ছা একটু আঁকাই, হ্যাঁ এই হচ্ছে তোমার ফোর্সটা। ঠিক আছে, এই বরাবর হচ্ছে তোমাকে ফোর্সটা দিতে হবে। কত কেজি ওজনের ফোর্স ভাইয়া? 2 কেজি ওজনের ফোর্স। তাহলে এই ফোর্সটা হচ্ছে 2 কেজি ওয়েট। ঠিক আছে, এই ফোর্সটা হচ্ছে 2 কেজি ওয়েটের একটা ফোর্স, যেটা হচ্ছে তোমাকে এই বস্তুটাকে স্থির রাখার জন্য এই বরাবর দিতে হচ্ছে। এবং একটা আনুভূমিক, ও আচ্ছা না একটু ভুল বলেছি, আহারে একটু ভুল বলেছি, এই বরাবর হচ্ছে 2 কেজি ওজন না, এই বরাবর তো আনুভূমিক বল। আচ্ছা, আর এইটা হচ্ছে সমতল বরাবর, এটা হচ্ছে সমতল। 2 কেজি ওজনটা হচ্ছে সমতল বরাবর, মানে সমতল। এইখানে একটু মনে হয় ভুল করছে আমার প্রশ্নটায়, মানে যে টাইপটা একটু ভুল হয়েছে। এটা সমতল বরাবর হবে না, এটা আনত তল বরাবর হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আনত তল বরাবর হবে, একটু এখানে ভুল করছে। হ্যাঁ, এটা হচ্ছে আনত তল বরাবর হবে, এইটা আনত তল বরাবর হবে। ঠিক আছে, আনত তল বরাবর, এখানে একটু ভুল করেছে। ঠিক আছে ভাইয়া, এটা আনত তল বরাবর হবে। ঠিক আছে, সো মানে এই জন্য একটু চিত্র আঁকাইতে ভুল হয়েছে। এটা আনত তল বরাবর 2 কেজি ওজনের একটা বল, মানে আনত তল বরাবর আমি কোনটা বুঝাচ্ছি? এই যে এই তলের বরাবর এই দিকে। ঠিক আছে, এই দিকে হচ্ছে 2 কেজি ওজন। ঠিক আছে পোলাপান, মানে এইটা হচ্ছে 2 কেজি ওজন। আর এই বরাবর হচ্ছে এফ ফোর্স দিছি, মানে আনুভূমিক বল একটা প্রয়োগ করা হয়েছে, সেটা ধরো জানি না আমি, সেটা ধরে নিলাম এফ ফোর্স। ওকে, তাহলে এই হলো 3টা ফোর্স। এই 3টা ফোর্স নিয়ে আমার মানে বস্তুটা হচ্ছে সাম্যাবস্থায় বা স্থির অবস্থায় আছে। দেখো কি বলছে, 10 কেজি ওজন বলছে নিচের দিকে, বেশ ভালো কথা। আনত তল বরাবর 2 কেজি ওজন এই যে আছে, এবং একটা আনুভূমিক বল, এই যে দেখো বলটা প্রয়োগ করা হয়েছে, এবং এর কারণে বস্তুটা আছে হচ্ছে স্থিরভাবে। ঠিক আছে, এখন আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আনুভূমিক বলের মানটা কত, যেটাকে ভাইয়া এফ ধরে নিছি, সেই এফ বলের মানটা কত সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া করব কেমনে? আমরা জানি ফোর্সগুলো যদি ওয়াই শেপে থাকে, আমি এই ওয়াই শেপ কিন্তু আমার কোনো বইতে নাই, আমার এটা টেকনিক, যে ফোর্সগুলো যদি ওয়াই শেপ তৈরি করে, ওয়াই শেপ তৈরি করে মানে এরকম শেপ যদি তৈরি করে, এই টাইপের শেপ যদি তৈরি করে, তাহলে আমরা চোখ বন্ধ করে লামি অ্যাপ্লাই করব। বা ফোর্সগুলো নিয়ে যদি ত্রিভুজ গঠন করা যায়, তাহলে আমি চোখ বন্ধ করে হচ্ছে গিয়ে ত্রিভুজ সূত্র বা বল বাহু উপপাদ্য অ্যাপ্লাই করব। আর যদি ফোর্সগুলো যদি ত্রিভুজের বাহুগুলোর উপর লম্ব বরাবর কাজ করে, তাহলে ভাইয়া আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে লম্ব বাহু উপপাদ্য অ্যাপ্লাই করব। আর যদি এই তিনটার একটাও না করা যায়, সেক্ষেত্রে আমরা কাজ করব হচ্ছে গিয়ে উপাংশের। তাহলে তুমি আমাকে বলো পিচ্চিরা, এইখানে তো অলরেডি আমাদের ওয়াই শেপও বানানো হয় নাই, মানে বানানো যাবে না ফোর্স 3টা দিয়ে। আবার ধরো ত্রিভুজও তো বানানো যাবে না। আবার ধরো ত্রিভুজও না কারণ বাহুগুলোর তো জানি না আমি। আবার ধরো যে লম্বও তো ত্রিভুজের লম্ব, ত্রিভুজই বানানো যাবে না, ত্রিভুজের লম্ব বরাবর কেমনে কাজ করবে? তাহলে এই তিনটার একটাও আসলে পসিবল হচ্ছে না। তাইলে এখন প্রশ্ন আসে ভাইয়া, যে তাহলে আমি কোনটা দিয়ে করব? উত্তর তোমার কাছে একটাই বেঁচে আছে, উপাংশ দিয়ে তোমাকে এটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পিচ্চিরা আমার, উপাংশ দিয়ে যে করব, উপাংশের কনসেপ্টটাকে এখানে কেমনে অ্যাপ্লাই করব? এখানে কি আমি আনুভূমিক বরাবর সবগুলোর উপাংশ নিব? উত্তর হচ্ছে না। উপাংশ কনসেপ্ট অ্যাপ্লাই করার জন্য তুমি একটা জিনিস মনে রাখবা, আমরা সারা জীবন উপাংশ অ্যাপ্লাই করছি আনুভূমিক বরাবরই, কিন্তু কিন্তু উপাংশ নিয়মটা হচ্ছে ভাইয়া যে তল যেই দিকে সেই বরাবর সবসময় উপাংশ নিতে হয়, মানে সবসময় আনুভূমিক উলম্ব বরাবর না, তল যেদিকে সেই বরাবর উপাংশ নিতে হয়। এখন আমাদের তো ধরো যে এতদিন পর্যন্ত তো সব আনুভূমিক নিয়েই কাজ করছি, তাই আমরা সবসময় উপাংশ আনুভূমিক বরাবরই নিতাম, বা যেটাকে আমরা লম্বাংশ বলতেছি সেটা আমরা আনুভূমিক বরাবরই নিতাম। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এখন দেখবা যে আনত তল যখন ইউজ করা হয়, তখন আসলে ওই তল বরাবরই আমাকে উপাংশ নিতে হয় আর কি। বুঝতে পেরেছো? তুমি যদি আনুভূমিক বরাবর নাও তাহলে আসলে হবে না, কারণ যেই তল সেই বরাবরই উপাংশটা নিতে হবে।
বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমাদের কথা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পিচ্চিরা আমার, তাহলে এখানে আমি আসলে কেমনে কাজ করব? এখানে তাহলে দেখি তো কেমনে কাজ করি। আমাদের কোন বরাবর উপাংশ নিতে হবে? তাহলে এফ বরাবর নিব? উত্তর হচ্ছে না, কারণ তলটা কোন দিকে ভাইয়া বলো দেখি? এই যে এই বরাবর হচ্ছে তল। ঠিক আছে পিচ্চিরা, এইটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন তাহলে আমাদের উপাংশ নিতে হবে হচ্ছে 2 কেজি বরাবর। ঠিক আছে, আমাদের উপাংশ নিতে হবে হচ্ছে গিয়ে 2 কেজি বরাবর। ঠিক আছে পিচ্চিরা, বোঝাতে পেরেছি। এখন দেখো 2 কেজি বরাবর যদি আমি উপাংশ দুইটা নেই, 2 কেজি ওয়েট বরাবর যদি আমি উপাংশ নেই, তাহলে কেমন হয় দেখি তো, চলো। আর আমরা তো জানি যে এই ক্ষেত্রে উপাংশের ভ্যালুটা মানে লব্ধির যে মানটা সেটা শূন্য হবে, তাই না? আমাদের এই ক্ষেত্রে লব্ধির মানটা কত হবে? শূন্য হবে। এর রিজন হচ্ছে যে তোমার বস্তুগুলো তো মানে বস্তুটা তো স্থির আছে, তো বস্তু যেহেতু স্থির আছে তার মানে তো ভাইয়া আমাদের যে উপাংশের যে সামেশনগুলো হবে সেগুলোর যোগফল তো 0 হবে, তাই না পিচ্চিরা আমার? তাহলে দেখো পিচ্চিরা আমার, যে আমি যদি লিখি এরকমভাবে, দেখো তুমি বুঝো কিনা, যে আগে কি লিখতাম? এফএক্স লিখতাম। তোমরা যারা গত ক্লাসগুলো করছো তারা জানো, আগে লিখতাম এফএক্স, বাট এখন আমরা তো এফএক্স লিখবো না, এখন লিখবো হচ্ছে গিয়ে 0। কেন 0 লিখবো? আমরা গত ক্লাসেও বলছি যে উপাংশ এক্ষেত্রে হচ্ছে গিয়ে শূন্য, মানে উপাংশের যে যোগফলটা, কারণ বস্তুটা আসলে স্থির আছে, আর বস্তু যদি স্থির থাকে তাহলে উপাংশের যোগফল হয় হচ্ছে গিয়ে শূন্য। তাইলে 0 সমান সমান 3টা ফোর্স আছে, 3টা ফোর্সকে আমরা কোন বরাবর নিব? উপাংশ 2 কেজি ওয়েট বরাবর নিব। তাহলে 2 কেজি ওয়েট বরাবর যদি আমরা নিই, ভালো মতো বুঝো ভাইয়া, 2 কেজি ওয়েট বরাবর এই তল বরাবর তোমার 2 কেজি ওয়েটের উপাংশটা কত? উত্তর হচ্ছে 0 ডিগ্রি ভাইয়া। অর্থাৎ এই তল বরাবর মানে 2 কেজি বরাবর আমার 2 কেজি ওয়েটের উপাংশটা কত হবে? cos 0 ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা। মানে আমরা তো জানি যে সবগুলোর সাথে cos গুণ দিতে হবে, তাহলে 2 এর সাথে আমি কত গুণ দিব? মানে এই তল বরাবর 2 কেজি ওয়েটের উৎপন্ন কোণটা কত? 0 ডিগ্রি। তাই আমরা লিখতেছি 2 cos 0 ডিগ্রি। কিন্তু ভাইয়া পরের যে দুইটা ফোর্স আছে তাদের কিন্তু অ্যাঙ্গেল 0 ডিগ্রি না। যেমন আমি ধরো এফ এর কথাই চিন্তা করি, দেখো পিচ্চিরা আমার, তুমি যদি এফ এর কথা চিন্তা করো, এফ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো দেখি? এফ আমার 2 কেজি বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো দেখি পিচ্চিরা আমার? তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এই কোণ আর এই কোণটা কিন্তু অনুরূপ কোণ, তাই না ভাইয়ারা? অনুরূপ কোণ যারা পারিস না তারা আমার একটু ইনবক্সে জানাই, আমি তোদের আবার 9 10-এ ভর্তি করাই দিব। দেখ ভাইয়ারা, এই যে এটা তো থিটা, তাহলে এই কোণটাও কত হবে বলো তো দেখি? থিটা হবে। বুঝতে পারতেছো? জীবনটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া, তাই না বল? দেখ এই কোণটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা হবে ভাইয়া, জীবন কিন্তু সুন্দর, তাই না? তাহলে দেখ আমি যখন এফ নিব তখন কি cos থিটা গুণ দিব না? কি গুণ দিব? cos থিটা নাকি মাইনাস থিটা? ভাইয়া উত্তর হচ্ছে মাইনাস থিটা, কারণ এটা কোন দিকে অ্যাঙ্গেল বলো তো দেখি ভাইয়া? নিচের দিকে, মানে হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। দেখো এই তল থেকে আমি যদি এফ এর কাছে যেতে চাই কোন দিকে অ্যাঙ্গেল নিতে হবে? ক্লকওয়াইজ নিতে হবে। আর যখন আমরা ক্লকওয়াইজ নেই তখন আসলে থিটা লেখা যায় না ভাইয়া, লিখতে হয় হচ্ছে গিয়ে মাইনাস থিটা। সেম ভাবে আমি যখন 10 কেজি নিব, 10 কেজিরটা নিব, 10 কেজি যখন নিব তখন আমাদের আসলে এইটাও যোগ করতে হবে, মানে পুরাটা 2 কেজির সাথে পুরাটা। তাহলে বলো তো দেখি পোলাপান, এই অ্যাঙ্গেলটুকু কত হবে? তুমি তো বুঝতেই পারতেছো এটা 90 ডিগ্রি হবে, এটা তো আর বলার কিছু নাই। তাহলে আমি লিখতে পারি cos মাইনাস ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। এখন এখানে মাইনাস কেন দিলাম? সেম একই কথা, নিচের দিকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে পিচ্চিরা, তাহলে এই হচ্ছে আমাদের সেটআপ। আমি কি করলাম? আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা বলের উপাংশ নিলাম। কোন বরাবর উপাংশ নিব? আমি কি আনুভূমিক তল বরাবর উপাংশ নিব? উত্তর হচ্ছে না ভাইয়া, আমি নিব হচ্ছে গিয়ে ওই তল 2 কেজি বল তল বরাবর নিব। বুঝতে পেরেছো? মানে ওই যেই তলটা আনত তল আছে ওই তল বরাবর উপাংশ নিব সবসময়। আমরা প্রিভিয়াস ম্যাথ যেগুলো করছি সেগুলোতে তো হচ্ছে সবসময় আনুভূমিক তল ছিল, বাট এই ম্যাথটাতে কিন্তু ভাইয়া তোমার যেই তলটা আছে আনত তল সেই বরাবর নিতে হবে, কারণ এখানে আনত তল আছে। তাহলে এখন পিচ্চিরা তুমি আমাকে বলো তো দেখি, এটার ম্যাথ কি আমি পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। আমাকে এফ এর মান বের করতে বলছে। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এবং আমরা জানি cos মাইনাস থিটা মানে আসলে cos থিটা। আবার এও জানি আমরা যে এইখানে cos, এখানেও cos মাইনাস থিটা মানে আসলে cos থিটাই। এই হচ্ছে অবস্থা।
তাহলে দেখো পোলাপান যে আমার আছে হচ্ছে 2 প্লাস এফ কস থিটা প্লাস আমরা সবাই জানি এই যে কস 90 ডিগ্রি আছে, আমরা জানি 90 ডিগ্রি থাকলে কস সাইনে কনভার্ট হয়ে যায় এবং এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে কস হয়ে যায় হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা সামনে একটা নেগেটিভ দিব আর এইখানে দিব হচ্ছে গিয়ে সাইন হয়ে যায়। ঠিক আছে পোলাপান, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এইবার আসো একটু যে সাইন থিটা কস থিটার ভ্যালু কত। দেখো তোমাকে কিন্তু প্রশ্নে অলরেডি দিয়ে দিছে সাইন থিটা কস থিটার ভ্যালু কত। কেমনে বের করবো ভাইয়া? তোমাকে দিয়ে দিছে থিটা সমান সমান সাইন ইনভার্স 3/5, বা তুমি বলতে পারো না তাহলে যে সাইন থিটা তাহলে কি হবে ভাইয়া বলো দেখি? 3/5। আর তুমি এটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা না পারলে আসলে ভাই কি বলবো বলো? এটা না পারলে তো আসলে জীবন ধ্বংস, বুঝো নাই? যে তুমি সাইন থিটার মান জানো 3/5 আর তুমি কস থিটার মান জানো না, এটা তো হতেই পারে না। তুমি তো অবশ্যই বের করতে পারবা যে সাইন থিটা যদি 3/5 হয় তাহলে কস থিটা হবে 4/5। পিথাগোরাস তৈরি, তুমি এটা জানো না ভাইয়া? অবশ্যই তুমি জানো যে সাইন থিটা যদি 3/5 হয় কস থিটা হবে হচ্ছে গিয়ে 4/5। তাহলে পোলাপান চলো তো দেখি এখানে আমরা মানটা বসায় দিই। তাহলে চলো ভাইয়ারা এখানে আমরা মানটা বসায় দিই। তাহলে আমরা কস থিটার সাথে বসায় দিলাম 4/5 আর সাইন থিটার সাথে বসায় দিলাম 3/5। তাহলে এখন যে কাজটা করব আমরা ভাইয়ারা, এখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা চালায় নিব। তাহলে ক্যালকুলেশন যদি চালাই এটা আসবে 4/5 এফ, এটা হচ্ছে -6। তাহলে ক্যালকুলেট যদি করি আমরা -4 ওই পাশে চলে গেলে +4 হবে। তাহলে এফ এর মান আসবে হচ্ছে গিয়ে 5 কেজি ওজন। তুমি চেক করে দেখতে পারো এফ এর মান আসবে হচ্ছে গিয়ে 5 কেজি ওয়েট। তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে? এফ এর মান আসবে হচ্ছে গিয়ে 5 কেজি ওয়েট, ঠিক আছে? এফ এর মান আসবে হচ্ছে গিয়ে আমাদের 5 কেজি ওয়েট। তুমি চেক করে দেখতে পারো, ম্যাথটা তুমি চেক করে দেখতে পারো। সো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে এবং তোমাদের এটা পারতে হবে। স্পেশালি অ্যাডমিশনে ছোট্ট ছোট্ট এই কনসেপ্টগুলোই আসবে যে তুমি ভাইয়া উপাংশ কোন বরাবর নিবা, উপাংশ কি আনুভূমিক তল বরাবর নিবা নাকি যেই তলটা আমাকে প্রশ্নে দেওয়া থাকবে সেই তল বরাবর নিবা। উত্তর হচ্ছে আমরা সবসময় মনে রাখবো উপাংশ নিবা আমরা হচ্ছে গিয়ে যেই তলটা আছে সেই তল বরাবর। তাহলে আশা করি তুমি এই অঙ্কটা একদম পানির মতো বুঝে গেছো। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। আমি আবারও বলি আমরা টোটাল কয়টা ম্যাথ করব? 50টা, যার মধ্যে অলরেডি 18টা ডান। ইনশাল্লাহ আজকে আমরা আরও অনেকগুলো অঙ্ক করব। তাহলে চলো পোলাপান নেক্সট যে ম্যাথটা একটু দেখি। নেক্সট অঙ্কটা এই ম্যাথগুলো এখন যে শুরু করবো আজকের ক্লাসের, এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে প্রচুর আসে, অ্যাডমিশনেও প্রচুর আসে ভাইয়া। সো এই ম্যাথগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে? সো দেখো অঙ্কটা কি বলছে যে একটা আনুভূমিক রেখায় ডি দূরত্ব অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তার বাঁধা আছে, থাকতেই পারে। ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা ওই তার বরাবর অবাধে গড়িয়ে গেলে দেখাও যে তারের টান যেটা হবে সেটা হচ্ছে টি ইকুয়ালস টু WL/2√L² - D²। তো তোমাকে আমি গত ক্লাসে বলে দিছি যখন 8.2 স্টার্ট করছি যে আমাকে যখন মসৃণ কথাটা বলে দিবে, মসৃণ আংটা বা মসৃণ সুতা, তখন আমাকে এইটুকু বুঝতে হবে যে দুই অংশে সুতার টান কী হবে? সেম হবে। এবং আমাকে এইটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার আমাদের যে আংটাটা সেটা গড়ায় কিন্তু একদম মিডল পয়েন্টে যাবে। মানে কাহিনীটা তোমার আমি বুঝাই। দেখো ধরে নাও আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে তোমার আনুভূমিক রেখা, এই ধরো যে তোমার আনুভূমিক রেখা, এই হচ্ছে আনুভূমিক রেখা, ঠিক আছে? এখন তুমি যে কাজটা করবা সেটা কি, মানে এই আনুভূমিক রেখায় তুমি যে কাজটা করবা সেইটা হচ্ছে গিয়ে একটা সুতা ঝুলাবা। হ্যাঁ, এই হচ্ছে সুতাটা, তুমি এই সুতাটা ঝুলাবা, ঠিক আছে? এখন তুমি যখন এই সুতাটা ঝুলাবা এর মধ্যে দিয়ে তুমি একটা রিং এরকম করে পাস করে দিবা। যখন তুমি এই রিংটা পাস করে দিবা তখন যেটা হবে এই রিংটা গড়ায় যাবে এবং সে অবাধে গড়ায় যাবে রিংটা। যখন তুমি ওই সুতার ভিতর দিয়ে রিং দিয়ে দিবা সুতার ভিতরে, তখন রিংটা অবাধে গড়ায় যাবে এবং গড়ায় একদম কোন পয়েন্টে আসবে বলো দেখি? মিডল পয়েন্টে আসবে। কেন মিডল পয়েন্টে আসবে? বিকজ
আমাকে বলছে যে মসৃণ আংটা, আমাকে এই কথাটা বলে দিছে যে মসৃণ আংটা। আর আমরা একটা জিনিস মনে রাখবো, আমাকে যদি কখনো মসৃণ আংটা বলে দেয়, আমি সব সময় মসৃণ আংটা বলে দিলেই আমরা হচ্ছে গিয়ে বুঝবো যে আংটাটা একদম মিডল পয়েন্টে যাবে এবং দুই পাশের টান সেম হবে। যদি বাইরে থেকে কিছু না করো, দুই পাশের টান সেম হবে। কারণ দেখো, আমি যদি চিত্রটা একটু আঁকড়ায় দেখাই তোমাকে, তাহলে এই হচ্ছে আমাদের, যখন সুতাটা আমি দিয়ে দিব তখন এইরকম একটা সিচুয়েশন হবে। দেখো দেখি, এই টাইপের একটা সিচুয়েশন হবে, এই যে একদম এরকম একটা সিচুয়েশন হবে। ঠিক বলছি কিনা বলো? যেখানে কি হয়েছে দেখো, এই যে এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে আমার আংটাটা অবস্থিত। আংটা মানে আংটি আর কি, হ্যাঁ, ধরে নাও আর কি। তো দেখো, তুমি যখন ছেড়ে দিবা তখন সে গড়ায় গড়ায় এভাবে যাইতে যাইতে মাঝ বরাবর একদম মিডল পয়েন্ট বরাবর জিনিসটা স্থায়ী হবে আর কি। আর যখন এটা স্থায়ী হবে তখন তার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে বলো তো দেখি পিচ্চির আমার? সেটা কাজ করবে হচ্ছে গিয়ে নিচের দিকে। তার ওজন কাজ করবে কোন দিকে ভাইয়া বলেন দেখি? নিচের দিকে কিন্তু তার ওজন কাজ করবে। ঠিক আছে, নিচের দিকে কিন্তু তার ওজন কাজ করবে। ঠিক আছে পোলাপান, বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে দেখো, এই হচ্ছে অবস্থা। কিরকম অবস্থা ভাইয়া? আমাদের এই সুতাটা ছিল, এই সুতাটার এইখানে এখানে একটা আংটা ইউজ করছি, আমি আংটা স্থাপন করছি, যে আংটাটার ওজন নিচের দিকে কাজ করতেছে। সো ওজন আমাকে বলে দিছে কত ভাইয়া বলো দেখি? ডাব্লিউ। অ্যান্ড আমি ধরে নিলাম যে এই আংটাটা হচ্ছে এবি আনুভূমিক রেখায় আর কি অবস্থিত, এই সুতাটা, এবং এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম ও বিন্দু। এবং আমাকে এইটা বলে দিছে প্রশ্নে যে কি বলে দিছে, যে এই আনুভূমিক রেখার দূরত্ব হচ্ছে ডি একক। ওকে, বেশ ভালো কথা। এই আনুভূমিক রেখার দূরত্ব হচ্ছে ডি একক, বেশ ভালো কথা। এটা হচ্ছে ডি একক। ওকে, যেই ডি এককে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তার বাঁধা আছে, তাহলে তারটার দৈর্ঘ্য বা সুতাটার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য বিশিষ্ট। এখানে সুতাও থাকতে পারে, তারও থাকতে পারে। তো এল দৈর্ঘ্য, তাহলে যেহেতু এটা একদম মিডল পয়েন্টে আসবে, তাহলে দুই পাশে L/2 হবে। তাহলে এইটুকু হচ্ছে গিয়ে L/2, এইটুকু হচ্ছে গিয়ে L/2। বা আমি যদি সিম্পলি তোমাদের বলি যে এইখানে আমি যদি সিম্পলি তোমাকে বলে দিই, তুমি তো অবশ্যই একটা ব্যাখ্যা দিবা, তো আমি বলে দিতে পারবো এবি হচ্ছে গিয়ে ডি, তারপরে ও এ এবং ও বি হচ্ছে গিয়ে L/2। কেন L/2 বললাম? বিকজ তোমার একদম মিডল পয়েন্টে আসবে। ঠিক আছে পোলাপান? তাহলে এখন দেখো, এই হচ্ছে আমার সেট আপ। অ্যান্ড আমরা এও বুঝতেছি যে এইখানে দুই পাশের যে টান যেটা হবে, দুই পাশের যে টান হবে, সেই টান দুইটা সেম হবে। যদি একদম মিডল পয়েন্ট আমারটা দেখায় নাই, বাট ধরে নাও আর কি এটা একদম মিডল পয়েন্টেই আছে। ঠিক আছে, মানে আমারটা বোঝা যাচ্ছে যে এই পাশটা একটু বড় হয়ে গেছে, তাই না? বাট মাফ করে দে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখ, দুই পাশে যে টান দিলাম ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে টি দিলাম। ঠিক আছে, এখন আমার কইছে যে এই যে টি যেইটা, এই টি হবে হচ্ছে গিয়ে WL/2√L² - D²। এখন প্রশ্ন হইল গিয়া ভাইয়া কেমনে করব? তো চিন্তা করতে হবে তোমার হাতে ওয়েপেন কি। এইখানে যেহেতু স্থির আছে, এটা ভারসাম্য অবস্থায় আছে, সো 8.2 এর অঙ্ক। ওয়েপেনগুলো কি কি ভাইয়া বলেন দেখি? আমার হাতে ওয়েপেন হচ্ছে লামি, আমার হাতে ওয়েপেন হচ্ছে ত্রিভুজ সূত্র, এবং আমার হাতে ওয়েপেন হচ্ছে গিয়ে বল বাহু লম্ব বাহু উপপাদ্য আর কি। সো প্রশ্ন হচ্ছে গিয়ে যে লামি কখন অ্যাপ্লাই করব? বলছিলাম যে ফোর্স তিনটা যদি ওয়াই শেপ তৈরি করে তখন আমরা লামি অ্যাপ্লাই করব। তাইলে ভাইয়ারা এখানে কি ফোর্স তিনটা ওয়াই শেপ তৈরি করতেছে না? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে তো ফোর্স তিনটা ওয়াই শেপ তৈরি করতেছে। কিভাবে বুঝলেন আপনি ভাইয়া? এই যে দেখেন, এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, নিচের দিকে একটা ফোর্স, তিনটা ফোর্স কি তৈরি করতেছে? ওয়াই শেপ তৈরি করতেছে, মানে ওয়াই আকৃতির শেপ তৈরি করতেছে। তাইলে ভাই এখানে চোখ বন্ধ করে আপনি কি অ্যাপ্লাই করবেন? লামি অ্যাপ্লাই করবেন। লামি তো নিশ্চয়ই এখন আপনার মনে আছেই, আপনি তো পড়ছেনই। তো চলেন দেখি আমরা এখন লামি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে লামির উপপাদ্য অনুসারে আমরা অঙ্কটা করে ফেলব। তাহলে চল পিচ্চিরা আমার, লামি যে কত সুন্দর একটা উপপাদ্য দিছে, যেটা সাইন সূত্র থেকে চুরি করে নিয়ে আসছে, বুঝছো ভাইয়া? সূত্রটা কি ভাইয়া বলো দেখি? দেখো, যে যেই ফোর্স নিবা তার অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত নিচে হবে আর কি। যেমন আমি যদি ধরো যে এই টি নিই, এই যে এই টি নেই, এই টি এর জন্য কি করতে হবে বলো? যে এই টি যদি নিই, তাহলে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ
অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ কত? এইটা, তাই না পোলাপান? অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। এখন এটা কেমনে বের করব? তো আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়া এরকম একটা কাজ করতে পারি, এটারে পিছনের দিকে এরকম বাড়ায় দিতে পারি। ওকে, আচ্ছা টেস, এটারে পিছনের দিকে এরকম বাড়ায় দিতে পারি। পারফেক্ট, সুন্দর, সুন্দর আছে, ঠিক আছে। তো যদি তুমি বাড়ায় দাও, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে দেখো L/2 L/2, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমরা জানি, আমরা এটা 9-10 মানে চ্যাপ্টার 6-এ পড়ে আসছি জেনারেল ম্যাথে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে ডি যেটা আছে সেটা কি হয়ে যাবে ভাইয়া বলো তো দেখি? সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এইটুকু হবে D/2, এইটুকু হবে হচ্ছে গিয়ে D/2। ঠিক আছে পিচ্চিরা? এখন পোলাপান তুমি আমারে বলো তো দেখি যে আমরা কি লিখতে পারি। দেখো দেখি, এই কোণটা যদি বের করতে চাই, এই কোণটা যদি বের করতে চাই, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে গিয়ে ডি বিন্দু, হ্যাঁ এটা ধরে নাও ডি বিন্দু। তাহলে আমি যদি এই কোণটা বের করতে চাই ভাইয়া, এই কোণটা অবশ্যই পাই মাইনাস, মানে পুরাটা যেহেতু 180 ডিগ্রি, তাই না, সরল কোণ যেহেতু, তো পাই মাইনাস এই যে এই কোণটা হবে না, এই যে অ্যাঙ্গেল বিওডি হবে না, বুঝছো না, বড আর কি যেটা বলতেছি বিওডি, মানে পুরাটা 180 ডিগ্রি, তার থেকে যদি বিওডি বাদ দিয়ে দাও তাহলে তো এই কোণটা পাবা, মানে ডাব্লিউ এবং টি এর মধ্যবর্তী কোণটা পাবা। ঠিক বলছি কিনা বল ভাইয়া? আমি আবারও বলি, এই পুরাটা কি 180 ডিগ্রি, এই পুরাটা যেহেতু 180 ডিগ্রি, তার থেকে তুই যদি বিওডি বাদ দিয়ে দিস ভাইয়া, তাইলেই তো তুই এই যে টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ পাবি, পাবি না? তাহলে আমি যদি লিখি এই যে এই কোণটা, আমাদের তো কোণ জানতে হবে তাই না, তাহলে আমি যদি লিখি এই কোণটা হবে পাই মাইনাস অ্যাঙ্গেল বিওডি, তুই নিশ্চয়ই রাগ করবি না ভাইয়া, ঠিক আছে? এটা রাগ করার কিছু নাই আসলে, যে বিওডি থেকে, বিওডি যদি আমি পুরা কোণ থেকে 180 থেকে বাদ দিয়ে দিই, তাইলে তো সেটা এই যে টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হবে। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি ভাইয়া? অবশ্যই তুমি বুঝতে পেরেছো, বুঝতে পারো নাই? অবশ্যই ভাইয়া। এখন দেখো পোলাপান, তাহলে ভাইয়া ডাব্লিউ সমান, মানে ডাব্লিউ এর নিচে কি হবে বলো? মানে টি তো বয়ে গেছে, ডাব্লিউ কি হবে বলো? ডাব্লিউ এর নিচে যেটা হবে এই পুরা কোণটা হবে। ঠিক বলছি না ভাইয়ারা? বলো দেখি, এইটা এবং এইটা পুরা কোণটাই হবে, ঠিক আছে না পিচ্চিরা? তাহলে এই পুরা কোণটা কত ভাইয়া বলো তো দেখি? অ্যাঙ্গেল এ ও বি, তাই না ভাইয়ারা? কারণ ডাব্লিউ এর নিচে হবে দুইটা টি এর মধ্যবর্তী কোণ, ডাব্লিউ এর নিচে যেটা হবে দুইটা টি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে এই হইলো অবস্থা। তাহলে আমি ধর পোলাপান যে আমি একটা কাজ করি, হ্যাঁ, সেই কাজটা হচ্ছে এই কোণটাকে থিটা ধরি। তাহলে এই কোণটা যদি থিটা হয় পোলাপান, তাহলে এই কোণটাও কি হবে? থিটাই হবে, জানাশোনা কথা, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা থিটাই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, বুঝে গেছো নিশ্চয়ই, কেমনে বুঝলা? যে ভাইয়া এটা তো যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সো অবশ্যই বুঝতে পারতেছি, যেহেতু একদম দুই ভাগে ভাগ করে দিছে, তো অ্যাঙ্গেল দুইটাও আসলে থিটাই হবে। সো এখন তাহলে প্রশ্ন হলো গিয়ে, তাহলে আমি বলতে পারি না নিশ্চয়ই ভাইয়া? তাহলে কিন্তু বলতে পারি যে এই যে কোণটা, এই যে বিওডি, এই বিওডির পরিবর্তে ভাইয়া ধরেন থিটা লিখলো, এবং এই এওবি এর পরিবর্তেও ভাইয়া ধরেন থিটা লিখলো। তাইলে পোলাপান তুমি আমারে বলো যে পাই মাইনাস থিটা, এটাকে তো সাইন থিটাই লেখা যায়, কারণ পাই থাকলে সাইন কখনো কজে কনভার্ট হয় না। আবার এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, সো দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। এবং তুমি নিশ্চয়ই এই সূত্রটা জানো, না জানলে কিন্তু ভাই দিন দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সাইন 2 থিটার সূত্র হচ্ছে গিয়ে 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে? সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাইলে পোলাপান তুই আমারে বল, আল্লাহর কি কুদরত দেখ, এইটা এবং এইটা ক্রসে সাইড হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি পোলাপান যে টি সমান সমান হবে হচ্ছে গিয়ে w/2 cos থিটা। টি সমান সমান হবে হচ্ছে গিয়ে w/2 cos থিটা। এখন তাইলে জনগণ এই পর্যন্ত তুমি বুঝছো কিনা বলো? আমি যে কাজটা করলাম সেটা হলো গিয়ে লামের উপপাদ্য অ্যাপ্লাই করে টি এর মানটা বের করলাম। কিন্তু জনগণ আমাকে তো টি এর মান w/2 cos থিটা বের করতে বলে নাই, আমাকে বলছে
2√L² - D², এইটার মান বের করতে। তাহলে এটা এখন কেমনে বের করব একটু দেখি পোলাপান, বুঝো কিনা দেখো। যে এটা তো একটা ত্রিভুজ না, এটা তো একটা ত্রিভুজ, কোনো ডাউট নেই। তো এটা যেহেতু একটা ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ বিওডি, মানে আমার cos θ মানটা বের করতে হবে, বুঝছো, মানে cos θ তো নাই। তো দেখো পোলাপান, এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, যেই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমি বলতেছি থিটা কোণ। তাহলে এই থিটা কোণের রেসপেক্টে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, মানে d/2 হবে লম্ব এবং বিও হবে হচ্ছে গিয়ে অতিভুজ, মানে l/2 হবে অতিভুজ। তাহলে কি আমি এখানে বলতে পারি যে সাইন থিটা যেটা হবে সেটা হবে d/2/l/2? বলা যায়, অবশ্যই বলা যায়। দেখো সাইন থিটা যেটা হবে সেটা d/2 / l/2 হবে, মানে লম্ব বাই অতিভুজ হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি সাইন থিটা লিখি, এখান থেকে যদি আমি সাইন থিটা লিখি, মানে এখন ত্রিভুজ বিওডি থেকে যদি আমি সাইন থিটা লিখি, সাইন থিটা সমান সমান কি হবে ভাই বলো দেখি। দেখো বিডি / ওবি, তাই না পোলাপান? বিডি / ওবি। তাহলে পোলাপান তুমি আমারে বলো তো দেখি, তুমি আমারে বলো বিডি কি ছিল? d/2, ওবি কত ছিল? l/2। তাহলে সাইন থিটা সমান সমান হবে হচ্ছে d/l। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমাকে তো সাইন থিটা বের করা লাগবে না, আমাকে বের করতে হবে কস থিটার মান। তো ভাইয়া এটা আর এমন কি বলেন, কস থিটাতে এমনি বের করা যায়। কেমনে ভাইয়া? ওই যে উভয় পক্ষরে বর্গ করেন। আপনি সাইন থিটা জানেন, কস থিটার মান বের করতে পারবেন না, এটা কোনো কথা? আপনি উভয় পক্ষরে বর্গ করেন, তারপরে 1 - cos² থিটা, মানে যেমনি আর কি আগে আপনি বের করতেন আর কি, মানে সাইন থিটা থেকে যেমনি কস থিটা বের করতেন। তাহলে cos² থিটা হবে 1 - d²/l², বা আমি যদি রুট করে দিই একটু পর, তার আগে আমি চলেন লসাগু করেন, তাহলে এটা হবে l² - d² / l²। সো আপনি যদি রুট করেন তাহলে cos থিটার মান যেটা আসবে সেটা হবে হচ্ছে গিয়ে √l² - d² / l। পানির মতো সোজা। ভাইয়া আপনি যে কাজটা করলেন, আপনি সাইন থিটা থেকে কস থিটার মান বের করলেন। সাইন থিটা থেকে ইজিলি কস থিটা বের করা যায়। তাহলে এই কস থিটার মানটাই আপনি ধরেন একে যদি বসায় দেন, অঙ্ক একদম পানির মতো মিলে যাবে। তাহলে ফাইনালি আমি যদি কস থিটাটা বসায় দিই, তাহলে আমরা লিখতে পারি টি সমান সমান ছিল হচ্ছে w/2 কস থিটা। তাইলে কস থিটার মান কত বের হলো বলো তো দেখি পোলাপান। কস থিটা বের হইলো হচ্ছে √l² - d² / l। যে l কে যদি আপনি উল্টায় দেন, আল্লাহর কি কুদরত দেখেন ভাইয়া, অঙ্কটা মিলে গেছে, অঙ্কটা একদম পানির মতো মিলে গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ, তাই না পিচ্চিরা আমার? এই ছিল হচ্ছে আমাদের অঙ্কটা। আশা করি আপনারা বুঝছেন পিচ্চিরা, বুঝেন নাই বলেন? আশা করি আপনারা অঙ্কটা পানির মতো বুঝে গেছেন। খুব টাফ লাগলো অঙ্কটা? অঙ্কটা কিন্তু খুব টাফ না, একদম পানির মতো সোজা। দেখেন ভাইয়া কি করছি, ভাইয়া যে কাজটা করছি, প্রথমে লামি অ্যাপ্লাই করছি, লামিটা আমি অ্যাপ্লাই করে দেখলাম যেখানে t = w/2 cos থিটা আসছে। সো w/2 cos থিটার থেকে আমরা হচ্ছে cos থিটা মান বের করছি। এখন এই যে তোমার লম্বটা টানছি, এইটা একটু বুঝতে হবে তোমাকে। দেখো লম্ব না টানলে তো তুমি অ্যাঙ্গেল বের করতে পারতে না, তাই আমি পিছনের থেকে লম্ব টানছি। আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে মনে রাখবা, যখনই তোমাকে মসৃণ আংটা বলবে, এই সূত্রটা কিন্তু তুমি সূত্র, মানে এই জিনিসটা কিন্তু তুমি সূত্র হিসাবেই মনে রাখতে পারো, হ্যাঁ, যে টি সমান সমান হবে হচ্ছে w/l/2 √l² - d²। আরেকটা প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে যে ভাইয়া আরেকটা তো কই, আরেকটা হবে না? এই যে এই টি এর জন্য লিখলেন না, উত্তর হচ্ছে একটা টি তো আছেই, আর একটা টি লেখার তো আসলে কোনো দরকার নাই। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে 19 নাম্বার অঙ্কটা একদম পানির মতো আমাদের হয়ে গেল। এইবার চলেন আমরা আমাদের 20 নাম্বার অঙ্কটা করি। দেখো কি বলছে 20 নাম্বার অঙ্কটাতে বলছে একই আনুভূমিক রেখা, এখন আর ওই মানে ভেরিয়েবল টেরিয়েবল চলক টলক দেয় নাই, এখন তোমাকে একদম মানই দিয়ে দিছে। 25 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা দুইটা রশ্মির দুই প্রান্ত বাঁধা আছে। রশ্মির এক প্রান্ত হচ্ছে 7 সেন্টিমিটার দূরে, এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে হচ্ছে গিয়ে ডাব্লিউ ওজনের একটা বস্তু যুক্ত করা হলো। যেই 7 সেন্টিমিটার দূরে মানে ওই ডাব্লিউ ওজনের বস্তুটাতে টান হবে হচ্ছে টি 48 কেজি ওয়েট। তাহলে আমাকে বলছে ডাব্লিউ এর ভ্যালুটা কত।
এটা কিন্তু একদম পারফেক্ট সুন্দর একটা ম্যাথ। দেখো কেমনে করি আমরা, ঠিক আছে? একটু পারফেক্টলি বুঝো, সুন্দর একটা অঙ্ক, তুমি একটু মনোযোগ দিয়ে বুঝলেই দেখবা যে অঙ্কটা মিলে গেছে এবং তুমি পারবা। ধরে নাও এই হচ্ছে আমার আনুভূমিক রেখা, এই হইলো আমার আনুভূমিক রেখা। ওকে, এই হইলো আমার আনুভূমিক রেখা। যে আনুভূমিক রেখাটা হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার। হ্যাঁ, যে আনুভূমিক রেখাটা হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার, অসুবিধা নাই। এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি। ওকে, আনুভূমিক রেখাটা 25 সেন্টিমিটার। যেই 25 সেন্টিমিটার রেখায় একটা সুতা আছে বা রশি আছে, যে রশিটা হচ্ছে 31 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, এখন এই 31 সেন্টিমিটার লম্বা তো এরকম ঝুলে থাকবে, কিন্তু বলছে তোমাকে যে একটা রশির এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে একটা বস্তু ঝুলাইছি। তো যখন তুমি একটা বস্তু ঝুলাবা তখন তো আর এরকম ঝুলে থাকবে না, এরকম একটা শেপ তৈরি করবে। তাহলে আমরা ধরে নিলাম যে যে বস্তুটা ঝুলাইছি সেটা এ বি প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে। ওকে, এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এইটা ধরে নাও 7 সেন্টিমিটার, ঠিক আছে? এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে। তাহলে টোটাল রশি যদি 31 সেন্টিমিটার হয় পোলাপান, তার মধ্যে যদি 7 সেন্টিমিটার চলে যায়, থাকে কত আর ভাইয়া? 24 সেন্টিমিটার। তাহলে পাশের টুকরো দৈর্ঘ্য কত হবে ভাইয়া বলো দেখি? পাশের টুকরোটা হবে হচ্ছে গিয়ে 24 সেন্টিমিটার। এটা নিয়ে আসলে কোনো কারোর ডাউট থাকার কথা না। এখন তুমি যখন এই সেটআপটা দিলা, তাহলে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটাতে তুমি আসলে কি স্থাপন করলা ভাইয়া বলো দেখি? একটা ওজন স্থাপন করলা, ডাব্লিউ ওজনের, মানে একটা বস্তু স্থাপন করলা যার ওজনটা কত ভাইয়া বলো দেখি? ডাব্লিউ ওজন, ঠিক আছে? তাহলে এই হলো আমার সেটআপ, ঠিক আছে পিচ্চিরা? একদম পানির মতো সোজা। দেখেন জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। তারপরেও একদল বলবে স্থিতিবিদ্যা কঠিন। ভাই স্থিতিবিদ্যা আসলে কঠিন না, স্থিতিবিদ্যা সোজা, ঠিক আছে? তোমরা যারা স্থিতিবিদ্যা কঠিন বলো, আসলে কিন্তু স্থিতিবিদ্যা কঠিন না, ঠিক আছে পিচ্চিরা? বুঝতে পেরেছো? স্থিতিবিদ্যা কিন্তু অনেক সোজা, আসলেই সোজা। দেখো দেখো পোলাপান, 25 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার কেমনে দিলাম? 25 সেন্টিমিটার হচ্ছে এ বি, আমার 7 সেন্টিমিটার দূরত্বে যায় একটা বস্তু টানছি, তাহলে বাকিটুকু কত হবে? 24 সেন্টিমিটার হবে। এখন প্রশ্ন হচ্ছে পোলাপান যে সেটআপ তো দিয়ে দিলাম, তাহলে এটা কেমন শেপ তৈরি করতেছে? ওয়াই শেপ তো ভাইয়া তৈরি করে ফেলতেছে। এই বরাবর টান আছে, এই বরাবর টান হচ্ছে ধরে নেন T1 দিলে বেটার হয়, T1, আর এই বরাবর টানটাকে ধরে নেন হচ্ছে T2। তাহলে কারণ যেহেতু মসৃণাংটা বলে নাই, সো আমার দুই পাশের টান সেম হবে না। যদি মসৃণ বলতো আগের অঙ্কটার মতো, তাহলে আমরা দুই পাশের টানকে সেম বলতে পারতাম। কিন্তু এখন প্রশ্ন হলো গিয়ে এরা তো ওয়াই শেপ তৈরি করতেছে ভাইয়া, তাহলে কি চোখ বন্ধ করে লামি অ্যাপ্লাই করে দিব? একটা জিনিস আপনি মনে রাখবেন, লামি আপনি সবসময় অ্যাপ্লাই করবেন না, মানে সবসময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল আপনি বের করতে পারেন কিনা। আপনি ভাই এখান থেকে ক্যালকুলেট করে কি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবেন কত, কিংবা ধরেন এই অ্যাঙ্গেলটা কত, এটা বের করতে পারবেন? উত্তর হচ্ছে না, আপনি বের করতে পারবেন না। সো যেহেতু আপনি অ্যাঙ্গেল বের করতে পারবেন না, হ্যাঁ বেরও করতে পারেন, বাট অ্যাঙ্গেল যদি না জানেন, মানে অ্যাঙ্গেল যদি বের করাটা কষ্ট হয়, আপনি দেখবেন অন্য কিছু অ্যাপ্লাই করা যায় কিনা। হ্যাঁ অঙ্কটা লামি দিয়ে হবে, সমস্যা নেই, চিন্তা পারা যাবে অঙ্কটা লামি দিয়ে করতে। বাট আপনি দেখেন এর চেয়েও ইজি মেথড অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার এই যে সেটআপটা, এই সেটআপটা একটা সমকোণী ত্রিভুজের সেটআপ। যখনই আপনি দেখবেন এই সেটআপটা একটা সমকোণী ত্রিভুজের সেটআপ, ভাই আপনি লামি অ্যাপ্লাই করা যাওয়া সত্ত্বেও, ওয়াই শেপ থাকা সত্ত্বেও আপনি লামি অ্যাপ্লাই করবেন না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আরেকবার বলি। আমি বললাম যে যখন আপনি দেখবেন চিত্র আঁকানোর পরে যে আপনার যে সেটআপটা, সেই সেটআপের যেই ত্রিভুজটা, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো যখনই দেখবেন আপনার একটা ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আপনি ভাইয়া জীবন থাকতে লামি অ্যাপ্লাই করবেন না। আমি কি আপনাকে বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে তাহলে আপনি অ্যাপ্লাই করবেনটা আসলে কি? যেহেতু সমকোণী ত্রিভুজ আছে, লম্ব যেহেতু আছে, তো চোখ বন্ধ করে ভাইয়া আমরা লম্ববাহু ত্রিভুজ অ্যাপ্লাই করব। চোখ বন্ধ করে আমরা কি অ্যাপ্লাই করব? লম্ববাহু ত্রিভুজ অ্যাপ্লাই করব। ভাইয়া কেমনে অ্যাপ্লাই করবেন? দেখেন এই জিনিসটাকে যদি আপনি পিছন থেকে বাড়ায়া দেন, এই জিনিসটাকে যদি আপনি পিছন থেকে বাড়ায়া দেন, ঠিক আছে, হ্যাঁ এই জিনিসটাকে যদি আপনি পিছন থেকে বাড়ায় দেন, তাহলে এইরকম কিছু একটা হবে, ঠিক আছে পোলাপান? মানে একদম লম্ব হবে পিছনে। তাহলে দেখেন তো পোলাপান, এই ফোর্সটা এই রেখাটার উপর লম্ব,
আবার এইটা যেহেতু এইটা 7, 24, 25 তৈরি করতেছে, তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ, কোনো ডাউট নেই এই ব্যাপারে, এটা একটা সমকোণ হবে। কারণ দেখেন পিথাগোরাসের কনসেপ্ট অনুসারে 7 আর 24কে বর্গ করে যোগ করলেই 25 হবে আর কি, আপনি বুঝেই গেছেন অলরেডি। তো আবার দেখেন, তাহলে এই ফোর্সটাই যে T1 ফোর্সটা, এটা যদি একটা বাহু বলি বিও, তো T1 ফোর্সটা বিও বাহুটার উপর লম্ব। আবার T2 ফোর্সটা এও বাহুটার উপর লম্ব। তার মানে কি এইখানে প্রত্যেকটা ফোর্সের উপর লম্ব, মানে প্রত্যেকটা বাহুর উপর লম্ব। দেখেন W ফোর্সটা এবি বাহুর উপর লম্ব, T1 ফোর্সটা বিও বাহুর উপর লম্ব, আবার T2 ফোর্সটা এও বাহুর উপর লম্ব। মানে এখানকার প্রত্যেকটা ফোর্স কিন্তু প্রতিটা বাহুর উপর লম্ব। তাহলে আমরা কিন্তু মনে আছে তোমাদের নিশ্চয়ই যে কখনো যদি তিনটা ফোর্স ত্রিভুজের তিনটা বাহুর উপর লম্ব হয়, তাইলে তাকে আমরা কি বলবো, সেখানে আমরা কি অ্যাপ্লাই করব? উত্তর হচ্ছে গিয়ে লম্ব বাহু ত্রিভুজ অ্যাপ্লাই করব। যদিও এটা লামি দিয়েও করা যেত, অনেক একটু বড় হইতো আর কি, বাট কেন, যখনই আমরা মনে রাখবো এই জিনিসটা এক্সট্রা করে যে সমকোণী ত্রিভুজ থাকলে আমরা চোখ বন্ধ করে আমরা হচ্ছে গিয়ে লম্ব বাহু অ্যাপ্লাই করব। কারণ তখন হচ্ছে গিয়ে তিনটা ফোর্সই আসলে সমকোণী ত্রিভুজের ওই বাহুগুলোর উপর লম্ব বরাবর কাজ করবে। তাহলে দেখো লম্ব বরাবর যখন কাজ করবে, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে লম্ব বাহু ত্রিভুজ কেমনে আমরা অ্যাপ্লাই করি। তাহলে লম্ববাহু ত্রিভুজ কেমনে আমরা অ্যাপ্লাই করি সেটা নিশ্চয়ই আমরা জানি, যে কোনো একটা ফোর্স যেই বাহুটার উপর লম্ব হবে, কোনো একটা ফোর্স যেই বাহুটার উপর লম্ব হবে সেই বাহুটা তার নিচে হবে। তাহলে দেখো লম্ববাহু উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে আমাদের ডাব্লিউ এর নিচে হবে হচ্ছে গিয়ে এবি, T1 এর নিচে হবে হচ্ছে গিয়ে OB, এবং T2 এর নিচে হবে হচ্ছে গিয়ে OA। ঠিক আছে, মানে কোন একটা ফোর্স যে বাহুটার উপর লম্ব সেই বাহুটা নিচে হবে আর কি। যেমন ধরো W কার উপর লম্ব ছিল, AB এর উপর লম্ব ছিল, T1 কার উপর লম্ব ছিল, BO এর উপরে লম্ব ছিল, এবং T2 হচ্ছে গিয়ে OA এর উপর লম্ব। তাহলে এইটাই হচ্ছে আমাদের লম্ববাহু উপপাদ্য। তার মধ্যে দেখো পোলাপাইন, তোমারে বের করতে বলছে W এর মান আর দেওয়া আছে হচ্ছে T1 এর মান, তাহলে তুমি কোন দুইটা নিয়ে কাজ করবা? উত্তর হচ্ছে ভাইয়া তুমি কাজ করবা হচ্ছে এই দুইটা নিয়ে, T1 আর W নিয়ে। আর মোদ্দা কথা ভাই, এখানে তো কোন নাই, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমি কোন দুঃখে লামি অ্যাপ্লাই করব? বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমরা ভাই সবসময় আমরা হচ্ছে গিয়ে হয় ত্রিভুজ সূত্র বা লম্ববাহু উপপাদ্য অ্যাপ্লাই করি। T1 এর মানটা দেওয়া আছে 48 কেজি, আর OB এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 24। তাইলে পোলাপান আমরা বুঝাই যাই W এর মানটা হবে হচ্ছে গিয়ে 50 কেজি ওয়েট। W এর মানটা কত হবে? 50 কেজি ওয়েট। অঙ্কটা একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া বলেন? অ্যান্সারটা একদম ইজিলি মিলে যায়। মানে এত ইজি ম্যাথ দুনিয়াতে এক্সিস্ট করে ভাই, এগুলো ম্যাথ করানো আসলে তোমাদের অসম্মান করা, কিন্তু কি করবো ভাইয়া বলো, তোমাদের অসম্মান তো করতে হচ্ছেই। ঠিক আছে, দেখো অঙ্কটা বুঝছি কিনা বলো। তোমাকে যদি বলতো অপর রশির টান কত, মানে T2 কত, তাও কিন্তু তুমি বের করতে পারতা, তুমি T1/OB = T2/OA বের করতে আর কি। সেটা করা যায়, একটু বাড়ির কাজ দিয়ে দিলাম, বাসায় একটু কইরো, পারবা আমার বিশ্বাস। ঠিক আছে পিচ্চিরা, তাহলে 20 নম্বর অঙ্কটা তো একদম পানির মতো মিলে গেল, লম্ববাহু দিয়ে করলাম দেখে। তুমি যদি এইটাকে লামি দিয়ে করতে যেতে একটু বড় হইতো, লামি দিয়ে মিলতো। বাট একটা জিনিস মনে রাখবা, সমকোণী ত্রিভুজ কিংবা বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে ত্রিভুজের, তখন আমরা কোন দুঃখে লামি অ্যাপ্লাই করব ভাইয়া? আমরা তো তখন ভাইয়া ত্রিভুজ সূত্র মানে বলবাহু উপপাদ্য অথবা হচ্ছে গিয়ে লম্ববাহু উপপাদ্য অ্যাপ্লাই করব। এরপরে আসেন নেক্সট আর একটা ম্যাথ। আজকের ম্যাথে মেইনলি আমরা 8.2 মানে ভারসাম্যর যে ম্যাথগুলো সেগুলো প্র্যাকটিস করতেছি। দেখেন এইখানে কি বলছে, এইখানে বলছে যে আমাদের এই দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্তে উলম্ব দেয়ালের সাথে আটকানো, আচ্ছা এক প্রান্ত উলম্ব দেয়ালের সাথে আটকানো, এখানে কমাটা দেওয়া উচিত হয় নাই, এক প্রান্ত উলম্ব দেয়ালের সাথে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সাথে যুক্ত। বেশ ভালো কথা। এখন বলছে যে গোলকের ওজন যদি W হয়, তাহলে তুমি দেখাও ভাই যে সুতার টান হচ্ছে গিয়ে এত। হ্যাঁ পারফেক্ট, সুন্দর একটা ম্যাথ। চলো একটু করি, এই অঙ্কটা বইটা আসছিল, আমি লিখে নেই, ভুল করে লেখা উচিত ছিল। তো চলো কোয়েশ্চেনটা একটু তোমাকে দেখাই কেমনে করবো আর কি। ধরে নাও এই হচ্ছে গোলকটা, এই হলো গোলক। যেই গোলকটা হচ্ছে গিয়ে একটা মানে
এটা একটা সুতার এক প্রান্তে আসলে আছে, তো সুতাটা ধরো দিয়ে নিই, এই নাও হচ্ছে সুতা, এই যে হলো সুতার এক প্রান্তে আছে, ঠিক আছে, সুতার এক প্রান্তে আছে। ওকে, বেশ ভালো কথা। আরেকটু মনে হয়, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, সুতার এক প্রান্তে আছে, হ্যাঁ এই হলো ধরে নাও এক প্রান্তে আছে আর কি, হ্যাঁ এবার ঠিক আছে। আর অন্য প্রান্তটা কি হয়েছে, অন্য প্রান্তটা একটা উলম্ব দেয়ালের সাথে আটকানো আছে। সো উলম্ব দেয়ালটা যদি আমি দেই, এই নাও উলম্ব দেয়াল, হ্যাঁ এ হচ্ছে ধরে নাও উলম্ব দেয়ালের সাথে আটকানো আছে। বেশ ভালো কথা। মানে দেখো, এই হচ্ছে আমার হলুদ কালারের যেটা, এটা হচ্ছে সুতা, যার এক প্রান্ত হচ্ছে এইখানে, আর এক প্রান্ত হচ্ছে একটা গোলকের সাথে আটকানো, ঠিক আছে। হলুদ কালারের যেটা সেটা হচ্ছে সুতা, আর উলম্ব দেয়ালটা হচ্ছে এই যে আকাশি কালারটা, আর গোলক যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার সবুজ কালারের যেটা আঁকাইছি। গোলকটা হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, মানে আমি যদি ধরি যে এটা যদি হয় হচ্ছে গোলকের কেন্দ্র, এইটুকু হবে হচ্ছে গিয়ে এ ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, এটুকু হবে এ ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে পোলাপান। অর্থাৎ আমি যদি দেখাই তোমাকে যদি বলি, তাহলে এইটুকু হবে হচ্ছে গিয়ে এ ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, এইটুকু হবে এ ব্যাসার্ধ বিশিষ্ট। ধরে নাও আমার যদিও এটা হচ্ছে গিয়ে তোমার বাহু হয় না এরকম ভাবে, বাট তুমি ধরে নাও এটা কিন্তু একটা রেখা, হ্যাঁ এইটা কিন্তু একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট। ওকে, পারফেক্ট। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে, তাহলে যে এই যে সুতার টানটা যেটা হবে, সেই টানটা হবে হচ্ছে গিয়ে 2W/3। মানে এই বস্তুটার এই যে গোলকটা আছে, এই গোলকটার একটা ওজন আছে পোলাপান, এই গোলকটার ওজনটা যদি আমি দেই, এই গোলকটার ওজন হচ্ছে গিয়ে নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে গোলকটার ওজন। ওকে, হ্যাঁ এই গোলকটার ওজন হচ্ছে W ওজন, এবং আমাদের টান যেটা সুতার টান যেটা, সেই সুতার টানটা হচ্ছে গিয়ে ধরে নাও এই হচ্ছে সুতার টান হচ্ছে T। ওকে, পারফেক্ট। এবং দেখো এই যে গোলকটা দেয়ালের সাথে ঠেস দিয়ে লাগানো আছে আর কি, এভাবেই তো থাকবে। যখন একটা সুতার এক প্রান্তে তুমি একটা গোলক ঝুলিয়ে রাখবা, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো যে এভাবেই তো আসলে দেয়ালের সাথে তো এভাবে ঠেস দিয়েই থাকবে। যখন দেয়ালের সাথে এরকম ঠেস দিয়ে থাকবে, দেয়ালটা এই গোলকটাকে একটা উলম্ব প্রতিক্রিয়া দিবে না বলো, মানে একটা উলম্ব প্রতিক্রিয়া বল দিবে না, কারণ দেয়ালটার উপরে তো গোলকটা বসে আছে, তাহলে দেয়ালটা এই দিক বরাবর একটা উলম্ব প্রতিক্রিয়া বল দিবে না। উত্তর হচ্ছে ঠিকই ভাইয়া, ধরতে পারছো যে এই যে এই দেয়ালটা গোলকের এই দিক বরাবর একটা উলম্ব প্রতিক্রিয়া দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বলটা যদি আমি আঁকাই, তাহলে এই হচ্ছে সেই প্রতিক্রিয়া বল যেটা এই দিক বরাবর আসবে, ঠিক আছে। কোত্থেকে আসবে, দেয়াল থেকে একদম ডিরেক্ট আসবে, ঠিক আছে, দেয়াল থেকে একদম ডিরেক্ট আসবে, ঠিক আছে, একদম দেয়াল থেকেই ডিরেক্ট আসবে, ঠিক আছে পোলাপান, একদম এই রকম হবে, ঠিক আছে, একদম দেয়াল থেকে আসবে। ওকে, একদম দেয়াল থেকে একদম উলম্ব প্রতিক্রিয়া বলটা দিয়ে আসলাম। পারফেক্ট, সুন্দর। যে ভাইয়া এই বরাবর একটা উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, যেটাকে ধরে নাও আর। আমরা সবসময় প্রতিক্রিয়া বলকে, আমরা সামনেও প্রতিক্রিয়া বলের অনেক ম্যাথ করব, তো প্রতিক্রিয়া বলকে সবসময় আমরা আর ধরে নিব। তাহলে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, এই হচ্ছে আমার সিনারিও। এখন এই সিনারিও থেকে আমাকে প্রমাণ করতে বলছে টি এর ভ্যালুটা। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে কি যে এই যে গোলকটা, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, আবার সুতার দৈর্ঘ্যটাও এ। যদিও আমি চিত্র আসলে ওই রকমভাবে দুইটা একটু অন্যরকম হয়ে গেছে, বাট বুঝে নাও ভাইয়া, এইটুকু এ এইটুকু এ, ঠিক আছে, ধরে নাও। তো সুতার দৈর্ঘ্য এ বলছে, আবার গোলকের ব্যাসার্ধ এ বলছে। আচ্ছা, বেশ ভালো কথা। ওকে, তাহলে এইটাও তো এই হবে, এটাও তো এই হবে, এইটুকু তো এই হবে। আচ্ছা, তাহলে এটা ধরে নাও কেন্দ্র, আর এটা ধরে নাও এ বি, দুইটা বিন্দু। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এটা তো একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যখন আমি বলতেছি সমকোণী ত্রিভুজ, তখন আমরা নিশ্চয়ই লামি অ্যাপ্লাই করব না, হয় আমরা বলবাহু অ্যাপ্লাই করব মানে ত্রিভুজ সূত্র, অথবা আমরা হচ্ছে গিয়ে লম্ববাহু অ্যাপ্লাই করব। এখন দেখা যাক এখানে কোনটা অ্যাপ্লাই করা যায়। তাহলে এই বরাবর আর, আচ্ছা, আর দেখো আমরা একটা কাজ এখন করি, দেখো বুঝো কিনা তুমি। এই যে ডাব্লিউ যেটা আছে সেটা তো নিচের দিকে কাজ করতেছে, তাই না পোলাপান? ডাব্লিউ যেটা আছে সেটা তো নিচের দিকে কাজ করতেছে। তো এই জিনিসটাকে আমি শিফট করে এ বি বরাবর নিয়ে আসতে পারি না বলো?
এই জিনিসটাকেই আমি শিফট করে কিন্তু এবি বরাবর নিয়ে আসতে পারি। ফোর্স শিফটিং প্রপার্টি, যেখানে বলা হয় যে আমি যে কোনো একটা ফোর্সকে শিফট করতে পারবো, কিন্তু আমি তার ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। তাহলে এই দেখো, ফোর্সটাকে আমি শিফট করে এই বরাবর নিয়ে আসবো। তাহলে এইটা যদি ডাব্লিউ হয়, এই বরাবরও কি কাজ করবে ভাইয়া বলো দেখি? ডাব্লিউ কাজ করবে। তাহলে দেখো, এই দিক বরাবর মানে ও এ বরাবর কাজ করতেছে টি, এবি বরাবর কাজ করতেছে ডাব্লিউ, বিও বরাবর কাজ করতেছে আর। ফোর্স তিনটা ত্রিভুজের বাহু বরাবর কাজ করতেছে না? ফোর্স তিনটা কাজ করতেছে ত্রিভুজের বাহু বরাবর এবং একই ক্রমে কাজ করতেছে। দেখো, টি এর পরে ডাব্লিউ, ডাব্লিউ এর পর আর, টি এর পরে ডাব্লিউ, ডাব্লিউ এর পর আর, একই ক্রমে কাজ করতেছে এবং ফোর্স তিনটা কাজ করতেছে হচ্ছে গিয়ে ত্রিভুজের বাহু বরাবর। তো যখন ত্রিভুজের বাহু বরাবর ফোর্সগুলো কাজ করবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে, মানে যেই সূত্রটা অ্যাপ্লাই করব তখন হচ্ছে বল বাহু উপপাদ্য অ্যাপ্লাই করব বা ত্রিভুজ সূত্র উপপাদ্য অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্রটা কি বলছে ভাইয়া বলো? যেই ফোর্সটা নিবা তার নিচে যেই বাহু বরাবর ফোর্সটা কাজ করতেছে সেইটা লিখবা। ঠিক আছে পিচ্চিরা? তাহলে আমি যদি বল বাহু অ্যাপ্লাই করি, আমি যদি প্রমাণটা একটু দেখাই তোমাকে, প্রমাণে হচ্ছে টি আর ডাব্লিউ আছে। তাহলে আমি কোন দুইটা ফোর্সের মধ্যে বল বাহু অ্যাপ্লাই করব? টি আর ডাব্লিউ এর মধ্যে। আর নিয়ে আমরা কাজ করব না। তাহলে আমি যদি এটার সলভ তোমাকে দেখাই, এটার সলভ, হ্যাঁ এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষাতে প্রচুর আসে এই অঙ্কগুলো। তাহলে আমি যদি টি আর ডাব্লিউ নিয়ে দেখাই, টি এর নিচে আমি কত লিখব? ও এ লিখব, কারণ আমার এই পুরো ত্রিভুজটা হচ্ছে ও এ বি ত্রিভুজ। তাহলে টি কোন বরাবর কাজ করতেছে? ও এ বরাবর কাজ করতেছে। ঠিক আছে না পিচ্চিরা? টি কাজ করতেছে হচ্ছে ও এ বরাবর, তাহলে টি এর নিচে লিখব ও এ এবং ডাব্লিউ এর নিচে যেটা লিখব সেটা হচ্ছে গিয়ে এ বি। ডাব্লিউ এর নিচে যেটা লিখবো সেটা লিখবো এবি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাইয়া, ও এর মানটা তো আমি বুঝতেই পারতেছি, ও এ হবে হচ্ছে গিয়ে 2a, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, তাহলে ও এ হবে হচ্ছে গিয়ে 2a। তাহলে এবি কত হবে বলো তো দেখি পোলাপান? এবি কত হবে? ও এ যদি 2a হয়, এবি কত হবে? উত্তর হচ্ছে এবি কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। কেমনে বের করতে পারবো দেখো, এইটা অতিভুজ, এইটা ভূমি, তাহলে এবি তো ইজিলি বের করতে পারবো। এবি হবে হচ্ছে গিয়ে ওবি স্কোয়ার মাইনাস, সরি ও এ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, ও এ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। তাহলে ভাইয়ারা এবি যেটা হবে সেটা হবে রুট ওভার 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বা রুট ওভার 3a স্কোয়ার বা রুট 3a। তাহলে আমরা বুঝে গেলাম এবি হবে হচ্ছে গিয়ে রুট 3a। জাস্ট কি করবা? মানগুলো জাস্ট বসায় দিবা। ও এর জায়গায় বসাবা 2a আর এবির জায়গায় বসাবা রুট 3 ইন্টু এ। যেখানে তুমি দেখবা এ এ কি হয়ে যাবে বলো তো দেখি পোলাপান? ক্রসেস আউট হয়ে যাবে। যখন এ এ ক্রসেস আউট হয়ে যাবে তখন t/2 সমান সমান w/√3 হয়। বা আমি যদি 2টাকে ডান পাশে নিয়ে যাই, 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে t ইকুয়ালস টু 2w/√3। তাহলে যেটা আসতেছে t ইকুয়ালস টু 2w/√3, যেটাই তোমাকে প্রমাণ করতে বলছে। একদম পানির মতো সোজা। দেখো 2 লাইন থেকে 3 লাইনে অঙ্ক মিলে গেছে, দেখছো? বাট চিত্রটা তোমাকে প্রপারলি বুঝতে হবে। কিন্তু তুমি যদি চিত্র প্রপারলি বুঝতে পারো, অঙ্ক তোমার করতে 2 লাইনও লাগবে না, আর কি 2 মিনিটও লাগবে না, পানির মতো বুঝে যাবে ভাইয়া। তাহলে আমি কি করলাম? প্রথমত 3টা ফোর্স নিলাম, দেখলাম যে 3টা ফোর্স বাহু বরাবর কাজ করতেছে। আর যখন দেখবে এরকম 3টা ফোর্স বাহু বরাবর কাজ করবে, তখন আমরা জাস্ট বল বাহু উপপাদ্য অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো এই অঙ্কটা। তাহলে চলো ভাইয়ারা আমার, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে? পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। দেখো পিচ্চিরা, আমার পরবর্তী অঙ্কটা কি বলছে? বলছে 10 ফুট দৈর্ঘ্যের এবি দণ্ডের দুই প্রান্তে 6 ফুট ও 8 ফুট দৈর্ঘ্যের দুইটা সুতা যুক্ত করছো তুমি। অপর প্রান্তে 20 পাউন্ডের একটা বস্তু এমনভাবে ঝুলানো হইল যাতে বস্তুটি দ্বন্দ্বের মধ্যবিন্দুর খাড়া নিচে অবস্থান করে। পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই কোয়েশ্চেনটা প্রচুর আসে আর কি পরীক্ষাতে। তারপরে আমার বলছে রশিদের টান নির্ণয় করো।
তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি চলো। 10 ফুট দৈর্ঘ্যের এবি দণ্ড তার দুই প্রান্তে 6 ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের দুটা তোমার হচ্ছে গিয়ে বস্তু ঝুলাইছে, আচ্ছা সমস্যা নাই, সুতা ঝুলাইছে, এবং অপর প্রান্তে 20 পাউন্ডের একটা বস্তু এমনভাবে ঝুলানো হয়েছে যাতে করে বস্তুটি হচ্ছে দণ্ডের খাড়ার নিচে অবস্থান করে। আচ্ছা পারফেক্ট। তো চলো আমরা যদি চিত্রটা আঁকানোর চেষ্টা করি, চিত্রটা যদি আঁকানোর চেষ্টা করি তাহলে যদি এভাবে আঁকাই, ধরো ধরো সাপোজ ধরে নাও এইভাবে যদি আঁকাই, তো এটা হচ্ছে 10 ফুট, এটা হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে 6 ফুট ধরে নাও, আর পরেরটা হচ্ছে ধরে নাও 8 ফুট, ঠিক আছে? এই হইলো আমার অবস্থা 8 ফুট। তাহলে আমি তারপরে কি করব, আমি এখানে একটা বস্তু ঝুলাই দিব, ঠিক আছে? যখন এখানে একটা বস্তু ঝুলাই দিব, ডাব্লিউ ওজনের একটা বস্তু ঝুলাই দিছি, কিন্তু এই যে বস্তুটা ঝুলাবো এটা কি দণ্ডের একদম মধ্যবিন্দুর খাড়ার নিচে অবস্থান করতেছে? এটা কি মধ্যবিন্দু? অবশ্যই না। কেন মধ্যবিন্দু হবে না? কারণ এই পুরাটা 10 ফুট, এটা 6 ফুট, এটা 8 ফুট। ভাইয়া তুমি ক্যালকুলেট করলেই বুঝতে পারবা যে এটা তো জিন্দেগিতে মধ্যবিন্দু হবে না। কারণ হচ্ছে গিয়ে যে তুমি নিজেই বুঝতে পারতেছো এটা 6 আর এটা 8 সমদ্বিবাহু ত্রিভুজ না তো ভাই যে মধ্যবিন্দু হবে। আগেরটাতে যেরকম সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এই যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, এই যে এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, এর আগে যে কিছুক্ষণ যে আগে ম্যাথটা করলাম, এই অঙ্কটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, মসৃণ আংটা ছিল, তাই একদম মধ্যবিন্দুতে কাজ করছে। কিন্তু এই অঙ্কটাতে কি মধ্যবিন্দুতে কাজ করবে এভাবে করলে? উত্তর হচ্ছে না। তাহলে এইখানে আমরা কি করব? এখানে তো মধ্যবিন্দু বরাবর কাজ করবে না, তাহলে আমরা এখানে কি করব? দেখো পোলাপান, আমাদের যে কাজটা করতে হবে জিনিসটাকে তাহলে একটু ব্যাখ্যা করে দিতে হবে, তাই না? সেটআপটাকে একটু ব্যাখ্যা করায় দিলেই মনে হয় মধ্যবিন্দু বরাবর কাজ করবে। কেমনে ব্যাখ্যা করবে দেখো তোমার আমি বুঝাই। এই দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে, তাহলে দেখো পুরা সেটআপ যেটা আছে এই পুরা সেটআপটাকে জাস্ট তোমার হচ্ছে গিয়ে টিল্ট করে দিতে হবে, মানে উপরে দিয়ে দিতে হবে। তাহলে সেটা যদি আমরা করি তাহলে জিনিসটা কেমন হবে দেখো, জিনিসটা হবে হচ্ছে গিয়ে এইরকম, জিনিসটা হবে হচ্ছে গিয়ে এই টাইপের। আমি যদি আবার নতুন পেজে আঁকাই, জিনিসটা হবে হচ্ছে গিয়ে এই টাইপের। দেখো দেখো পিচ্চিরা আমার জিনিসটা কেমন হয়, এই হচ্ছে অবস্থা। এইবার দেখো কেমন ম্যাজিক দেখো তোমাকে আমি দেখাই। এইটা হচ্ছে গিয়ে তোমার 10, এইটা হচ্ছে 6, এটা 8। এখন যদি তুমি বস্তুটাকে একদম নিচে বরাবর অবস্থান করাও, তাহলে দেখো এই বস্তুটার যে পিছনের দিকে যদি তুমি বাড়ায়া দাও তাহলে দেখো কিরকম হবে। এই বস্তুটাকে তুমি যদি পিছনের বরাবর বাড়ায়া দাও, এই বস্তুটা একদম মিডলে যায় কাজ করবে, একদম মিডল পয়েন্টে, দ্বন্দ্বের একদম মিডল পয়েন্টে যায় কাজ করবে। দেখো এই যে এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য একদম সমান হয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা হলো এই, তোমাকে যদি দণ্ডের খাড়ার নিচে অবস্থান করাইতে হয় তাহলে তোমার বস্তুটাকে একটু মানে ওই দণ্ডটাকে একটু স্টিল্ট করতে হবে, একটু উঁচাই তুলে নিতে হবে, তাহলে না একদম মিডল পয়েন্ট বরাবর কাজ করবে। তাহলে দেখো এইটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে বি, এটা হলো ও। ঠিক আছে পিচ্চিরা, এইটা হচ্ছে এ বি ও, দ্বন্দ্বটা হচ্ছে এ বি। এবং এর যে ডাব্লিউ ওজন, এইটা হচ্ছে ডাব্লিউ, অ্যান্ড আমাকে বলছে যে এই ডাব্লিউ ওজনটা হচ্ছে গিয়ে ওকে, তাহলে আমাকে বলছে ডাব্লিউর ওজনটা হচ্ছে 20 পাউন্ডের ওজন। ওকে, তাহলে এটা হচ্ছে 20 পাউন্ড, হ্যাঁ 20 পাউন্ডের ওজন। ওকে, এটা হচ্ছে 20 পাউন্ডের ওজন এবং এমনভাবে ঝুলানো হয়েছে যাতে একদম দণ্ডটি মধ্যবিন্দুর খাড়ার নিচে অবস্থান করছে। তাহলে মধ্যবিন্দুর খাড়ার নিচে অবস্থান করছে মানে এইটা হচ্ছে গিয়ে 5, এই যে এটা যদি আমি কি বলি, এটা যদি ডি বলি, এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5, মানে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? এবং আমাকে হচ্ছে গিয়ে বলছে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একদম মধ্যবিন্দুর খাড়া অবস্থান করছে। আমাকে বলছে এই টান দুইটা বের করতে বলতে, মানে T1 কত হবে আর T2টা কত হবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে এই যে সেটআপটা আছে, এই সেটআপের এটা তো মিডল পয়েন্ট, ঠিক আছে? এটা মিডল পয়েন্ট, কোনো ডাউট নেই। ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। তা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ও এর সমান্তরাল করে আমরা এই ডি থেকে ওবি বরাবর, ওবি এর উপর একটা রেখা টানতে পারি। বুঝতে পেরেছো? ভালো মতো বুঝছো। এবং দেখো
এই কোণটা কি হবে বলো তো দেখি? এই কোণটা হবে সমকোণ। কোনো ডাউট আছে এই ব্যাপারে? ভাই এত কোনো ডাউট থাকার কথা না, কারণ এটা 6, এটা 8, এটা 10, পিথাগোরাস ত্রয়ী, মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার হবে। তো এটা কোনটা সমকোণ হবে? তাহলে আমি যদি ডি থেকে একটা সমান্তরাল রেখাটা নিই ও এ বরাবর, ও এর সমান্তরাল রেখাটা নিই, তাহলে সেই রেখাটা কি হবে ভাই বলো দেখি? সেই রেখাটা হবে হচ্ছে গিয়ে এই যে এইটা। কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকার আসলে কথাই না, তাই না? সেই রেখাটা হবে আসলে এইটা, যেই রেখাটা হচ্ছে গিয়ে ও এর সমান্তরাল করে টানছি, এবং যেই সমান্তরাল রেখাটা হচ্ছে গিয়ে ওবিকে একটা সার্টেন পয়েন্টে ধরেন ছেদ করছে। সার্টেন পয়েন্টটা ধরেন হচ্ছে গিয়ে পিচ্চিরা আমার, সার্টেন পয়েন্টটা হচ্ছে গিয়ে ধরেন ই, আমার ওবিকে ই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে গিয়ে এইটা দেখলাম যে ডি বিন্দু, মানে একদম মধ্যবিন্দুর খারাপ, মানে দণ্ডের একদম মধ্যবিন্দু। তো ওইখান থেকে আমরা হচ্ছে গিয়ে ও এ রেখার সমান্তরাল করে একটা রেখা টানলাম, যে রেখাটা হচ্ছে ডি রেখা, যেই ডি রেখাটা ওবিকে কোন বিন্দুতে ছেদ করতেছে? ই বিন্দুতে ছেদ করতেছে। এই যে মুখে যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে? না লিখলে স্যারেরা 1 মার্ক কেটে দিবে, ঠিক আছে পোলাপান? বা কোনো যদি ওইরকম টিচার হয় সেক্ষেত্রে তো ফুল মার্কই কেটে দিতে পারে। তো এইটা একটু মাথায় রাখবা, হ্যাঁ? এই যে কথাগুলো বলতেছি এগুলো তোমাকে ডেসক্রিপশনে লিখতে হবে ভাইয়া, বুঝতে পেরেছো? এখন একটা সূত্র তুমি কিন্তু 9, 10-এ পড়ছো, সেই সূত্রটা হচ্ছে গিয়ে যে ডি বিন্দু থেকে বা কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে আরেকটা বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ তুমি যদি এই ডি থেকে ও এর সমান্তরাল যে রেখাটা টানছো, এই রেখাটা আবার ওবিকে সমদ্বিখণ্ডিত করে দিছে। দিস ইজ দ্য ফর্মুলা, যে কোনো একটা রেখা থেকে, কোনো একটা বিন্দু থেকে আরেকটা রেখা বরাবর যদি তুমি রেখা সমান্তরাল যদি আরেকটা রেখা টানো, সেই রেখাটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে দিবে। অর্থাৎ ডি বিন্দু থেকে তুমি যে রেখাটা টানছো ডিই, ও এর সমান্তরাল করে, এই ডিইর ই বিন্দুটা ওবিকে একদম সমদ্বিখণ্ডিত করে দিবে। অর্থাৎ এই যে পুরাটা যখন 8 ইউনিট ছিল, এই পুরাটা যখন 8 ইউনিট, তখন ও এ হবে হচ্ছে 4, ও এ হবে হচ্ছে গিয়ে 4 ইউনিট, ঠিক আছে? মানে সমদ্বিখণ্ডিত করে দিছে, ঠিক আছে? আবার আরেকটা ফর্মুলা তুমি জানো, সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে দুইটা বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত যে রেখা, দেখো ডি আর ই বিন্দু তো মধ্যবিন্দু, তাহলে ডিই রেখাটা মধ্যবিন্দু থেকে অঙ্কিত রেখা, সেই রেখাটা হবে ভূমির অর্ধেক। তোমরা এই সূত্র জানো নিশ্চয়ই, যে ডি রেখাটা হবে ও এর অর্ধেক। মানে এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো পুরাটা, সেই ত্রিভুজের ডি বিন্দুটা আর ই বিন্দুটা, ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর ও বি হচ্ছে, মানে ই বিন্দুটা হচ্ছে ও বি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু আর ই বিন্দুর যে সংযোজক রেখা সেটা হচ্ছে ডিই রেখা, সেই ডিই রেখাটা ও এর কি অর্ধেক হবে ভাইয়া। এটা একটা ফর্মুলা তোমরা কিন্তু 9, 10-এ পড়ছো, ভেক্টরেও পড়ছো, আবার তোমরা কিন্তু চ্যাপ্টার 6-এও পড়ছো, বা এখানেও যদি নাম ভুলে থাকো তাহলে তোমাকে প্রমাণ লাগবে না এই ফর্মুলাগুলোর, বাট জিনিসটা মাথায় রাখতে হবে যে ডিই রেখাটা হবে ও এ রেখার অর্ধেক। তাহলে আমরা বলতে পারি, যে কথাগুলো আমরা একটু আগে বললাম এগুলোই বাংলা কথায় লিখি, আমরা লিখতে পারি যে ডি বিন্দু থেকে ও এর সমান্তরাল ডিই রেখা টানি, হ্যাঁ? এটা হচ্ছে প্রথম কথা। তাহলে যখন টানবো তখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারবো যে ই বিন্দু হবে ও বি এর মধ্যবিন্দু। আমরা এখানে যে কাজটা করতেছি, আমরা কিন্তু লামি অ্যাপ্লাই করতেছি না, কারণ লামি এখানে অ্যাপ্লাই করতেও পারবো না, কারণ যদিও এটা ওয়াই শেপ, বাট কোণ তো জানি না। সো কোণ না জানলে লামি কেমনে অ্যাপ্লাই করব? রাদার আমাদের বাহু যেহেতু জানি আমরা, সো এই জন্যই আমরা হচ্ছে গিয়ে বাহুগুলো বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে? বাহুগুলোর বের করার চেষ্টা করতেছি। তাহলে এটা হবে 4 সেন্টিমিটার, ওই হবে হচ্ছে 4 সেন্টিমিটার। আবার দেখো, আবার যেহেতু ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এবং ই হচ্ছে ও বি এর মধ্যবিন্দু, আবার ডি হচ্ছে গিয়ে এ বি এর মধ্যবিন্দু, এই কথাগুলো তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে।
আমি হচ্ছে গিয়ে লিখে দিচ্ছি, তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে, হ্যাঁ, ওবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ডিই যে রেখাটা হবে সেটা হবে ও এ রেখার অর্ধেক, অর্থাৎ ও এ রেখা যেহেতু 6 ইউনিট, তাহলে ডিই রেখা হবে হচ্ছে গিয়ে 6/2 বা 3 সেন্টিমিটার। তাহলে তুমি আমাকে একটা কথার উত্তর দাও ভাইয়া, এই রেখাটার সমান্তরাল যেহেতু ডিই রেখা, তাহলে কি আমরা বলতে পারি না যে এইখানে আমরা আবার বলতে পারি না যে ডিই রেখাটা যেটা হবে সেটা হবে ওবি এর উপর লম্ব? এটা বলতে পারি। মানে দেখো, তুমি দুইটা জিনিস পেয়ে গেছো, 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার পেয়ে গেছো। আবার দেখো ডিই রেখাটা যেটা হবে সেটা কি ওবি এর উপর লম্ব হবে না বলো? অবশ্যই ডিই রেখাটা ওবি এর উপর লম্ব হবে, কারণ তুমি তো এই কোণটা তো লম্ব, তো অনুরূপ কোণ অনুসারে তো এটাও লম্ব হবে, এটা নিয়ে এত আসলে কারো ডাউট থাকার কথা না। তাহলে যেহেতু এইটাও লম্ব হবে, ডিই রেখাটাও ওবি এর উপর লম্ব হবে, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা ডিইও বা ইওডি যেটাই বলো, তাহলে আমরা বলতে পারি না যে এই যে ডিইও ত্রিভুজটা, ডিইও ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার এটা 4 সেন্টিমিটার এইটা এবং 3 সেন্টিমিটার হচ্ছে এইটা, এইটা পেয়ে গেছি। তাহলে বলো তো দেখি ওডি কত হবে? তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, ওডি হবে সেই ক্ষেত্রে, ওডি হবে সেই ক্ষেত্রে রুট ওভার ডিই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সূত্র। তাহলে ওডি স্কোয়ার হবে হচ্ছে গিয়ে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি পিচ্চিরা আমার যে ওডির মান যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 5 একক বা 5 সেন্টিমিটার আর কি। তাহলে আল্লাহর কি কুদরত দেখো পিচ্চিরা আমার, আল্লাহর কি কুদরত, তুমি যে কাজটা করে ফেললা, তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাহুর, এখানে প্রত্যেকটা বাহুর মান বের করে ফেলতে পারলা, প্রতিটা বাহুর মান বের করে ফেলতে পারলা ত্রিভুজ ডিইও এর। এই কথাগুলো যে বললাম এগুলো আমি আসলে লিখে দিলাম, কারণ তুমি হয়তো এগুলো ভুলে যেতে পারো, এই জন্য লিখে দিলাম। এখন দেখো পিচ্চিরা, তাহলে এই ডিও বরাবর কি কাজ করতেছে? ডাব্লিউ কাজ করতেছে। ডিই বরাবর কি কাজ করতেছে? T1 কাজ করতেছে। এবং ওই বরাবর কোন ফোর্সটা কাজ করতেছে? T2 কাজ করতেছে, তাই না পিচ্চিরা? ডিও বরাবর ডাব্লিউ কাজ করতেছে, ডিই বরাবর আমার হচ্ছে গিয়ে T1 কাজ করতেছে, এবং ওবি বরাবর কাজ করতেছে হচ্ছে গিয়ে T2। তাহলে কি আমি এটা লিখতে পারি? দেখো তো পিচ্চিরা, তাহলে কি আমি লিখতে পারি এইখানে যেহেতু প্রত্যেকটা ফোর্স একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু বরাবর কাজ করতেছে, তাহলে কি আমি এখানে অ্যাপ্লাই করতে পারি বল বাহু উপপাদ্য বা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি? তাহলে আমরা এখানে বল বাহু উপপাদ্য এটা যদি অ্যাপ্লাই করে পাই, বল বাহু উপপাদ্য বা আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করে পাই, তাহলে বল বাহু উপপাদ্য বা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? দেখো ডাব্লিউ বরাবর হবে ওডি, ডাব্লিউ বরাবর হবে ওডি, আবার ডিই বরাবর হবে T1, আর হচ্ছে গিয়ে ওবি বরাবর বা ওই বরাবর হবে হচ্ছে T2। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ বরাবর হবে ওবি, ডিই বরাবর হবে T1 এবং ওই বরাবর হবে হচ্ছে গিয়ে T2। তাইলে পোলাপান তুমি আমাকে বলো, তোমাকে বের করতে বলছিল আসলে কি? তোমাকে বের করতে বলছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি বের করতে বলছে? রশিদের টান বের করতে বলছে, মানে এই টানটা, দুইটা রশির টান, এই যে T1 আর T2 বের করতে বলছে। তাহলে সেই দুইটা যদি তুমি বের করতে চাও, ডাব্লিউ এর মান তো দেওয়াই আছে 20, তাহলে পোলাপান আমরা কি লিখতে পারি যে W/OB সমান সমান T1/DE, আবার W/OB সমান সমান T2/OE। তাহলে পোলাপান ডাব্লিউ কত বের হয়েছিল? 20 না? 20/OB, ওবি কত? ওবির মান কত বের হয়েছে ভাইয়া বলেন দেখি? ওবি যেটা বের হয়েছে, আমাদের ওবি যেটা বের হয়েছে, আচ্ছা না ওবি না ওডি আর কি, সরি ওবি না ওডি ভাইয়া, সরি W/OD, সরি পিচ্চিরা আমার, W/OD, সরি ওডি, ওডি বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই দেখো ডাব্লিউ যেটা কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে ওডি বরাবর কাজ করতেছে, যে ওডি বরাবর কাজ করতেছে। ওডির মান যেটা সেটা হচ্ছে 5 একক, ওডির মান যেটা সেটা হচ্ছে 5 একক, ডিইর মান যেটা সেটা হচ্ছে 3 একক, আর
এখানেও W20, ওডি হচ্ছে 5 একক, আর ওই যেটা সেটা হচ্ছে 4 একক। তাইলে পিচ্চিরা আমার, তুমি আমাকে বলো এইখানে কত আসবে রেজাল্ট? এইখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে, এইখানে যেটা আসবে সেটা 12 পাউন্ড, আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 16 পাউন্ড। সো এইটা কাইন্ড অফ অ্যান্সারটা মুখস্থ রাখতে পারিস, পরীক্ষায় এটা এমসিকিউতে আসলে একদম ডিরেক্ট মেরেও দিতে পারিস। ঠিক আছে পিচ্চিরা আমার? তাহলে এরকম খাড়া, মধ্যবিন্দুর খাড়ার নিচে অবস্থান করে এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের T1 এবং T2 এর মানগুলো বের করে আসতে হবে। ঠিক আছে পোলাপান? নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে কেমনে করলাম। তবে এখানের মেইন খাটনিটা কিন্তু ভাইয়া এই জায়গাটাতে, চিত্রটা বোঝা এবং এই চিত্রটাতে ওই সূত্র অ্যাপ্লাই করার জন্য শেপটা তৈরি করা, এইটা মেইন। এইখানে এইটা যদি তুমি বুঝতে পারো না, তাহলে অঙ্কটা পুরাটা ইজি আসলে। বুঝতে পেরেছো? তো আশা করি তুমি এই অঙ্কটা প্রপারলি বুঝে গেছো যে কেমনে আসলে অঙ্কটা করতে হইলো, এবং এই ম্যাথটা আসলে তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে? এই ম্যাথগুলো পরীক্ষাতে আসে আসলে। ঠিক আছে? এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, সো আশা করি তুমি এই অঙ্কটা প্রপারলি বুঝছো। তাহলে এই ম্যাথটা যেহেতু প্রপারলি বুঝে গেছো, তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। ঠিক আছে পিচ্চিরা আমার? তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। দেখেন জনগণ, পরবর্তী অঙ্কটাতে কি বলছে, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। হ্যাঁ, পরবর্তী অঙ্কটাতে বলছে যে এল দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্ত এ দৈর্ঘ্য বিশিষ্ট এবি দণ্ডের দুই প্রান্তে যুক্ত। আচ্ছা, বেশ ভালো কথা। ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা, এই যে দেখেন আবার মসৃণ আংটা চলে আসছে। তাহলে যেহেতু আবার মসৃণ আংটা চলে আসছে, তার মানে বুঝতেই পারতেছেন যে দুই প্রান্তের যে টান যেটা হবে সেটা সমান হবে। তাহলে মসৃণ আংটা সুতার ভিতর দিয়ে অবাধে গড়িয়ে যেতে পারে। বেশ ভালো কথা, সুতার ভিতর দিয়ে অবাধে গড়িয়ে যেতেই পারে। এখন বলছে তারপরে পি মানের একটি আনুভূমিক বল আংটাটিকে টেনে একদম বি বিন্দুর খাড়ার নিচে অবস্থান করাচ্ছে। ওকে, পারফেক্ট। তাহলে প্রমাণ করতে বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে টিউ। তাহলে পোলাপান একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা নিয়ে আসলে কোনো সমস্যাই নাই। দেখেন পোলাপান, অঙ্কটা একদম পারফেক্টলি সুন্দর, পরীক্ষাতে আসে আর কি। ঠিক আছে? অঙ্কটা কিন্তু একদম পারফেক্টলি সুন্দর পোলাপান, পরীক্ষাতে ইজিলি পারবেন আপনারা। তাহলে দেখেন, আপনাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে ডাব্লিউ দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত। আচ্ছা, তাহলে সুতাটার দৈর্ঘ্য হচ্ছে ডাব্লিউ, এ হচ্ছে সুতা। ঠিক আছে? আচ্ছা, এই সুতার দুই প্রান্ত এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি এবি দণ্ডের দুই প্রান্তে যুক্ত। আচ্ছা, তার মানে এই হচ্ছে এবি দণ্ড, এটা ধরে নিলাম এবি দণ্ড। ঠিক আছে? এবি দণ্ড, এই এবি দণ্ডের দুই প্রান্তে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা এবি দণ্ড, এই এবি দণ্ডের দুই প্রান্ত হচ্ছে এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতাটা যুক্ত আছে। তাহলে এরপরে কি করছেন আপনি? আংটা ঝুলাই দিয়েছেন। তাহলে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতা, এখানে একটা কথা নিশ্চয়ই আপনার বুঝতে হবে, এখানে এল যেটা হবে সেটা এ এর চেয়ে বড় হবে। এখানে বলে দেয় না আর কি, বাট যাই হোক, এল যেটা হবে সেটা অবশ্যই এর চেয়ে বড় হবে, নাহলে তো সুতার দুই প্রান্ত যুক্ত হতে পারে না। তাহলে এল এর ভিতর দিয়ে আপনি হচ্ছে একটা আংটা ঝুলাই দিয়েছেন। তাহলে এই জিনিসটা এরকম করে দুলতে দুলতে একদম মাঝ বরাবর আসবে, যেহেতু মসৃণ আংটা। কিন্তু তারপরে আপনি যা কামটা করছেন সেটা হইল গিয়া পি মানের একটা ফোর্স, পি মানের একটা ফোর্স আপনি আনুভূমিক বরাবর দিয়ে দিছেন। তাহলে যখন পি মানের একটা ফোর্স আপনি আনুভূমিক বরাবর দিছেন, দেওয়ার ফলে কি হয়েছে জানেন? আংটাটিকে একদম বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসছেন, মানে এই পয়েন্টে নিয়ে আসছেন আংটাটিকে, এই যে এই জায়গাটাতে নিয়ে আসছেন। তাহলে একদম যেহেতু ওই পয়েন্টটাতে নিয়ে আসছেন, তাহলে আমি যদি চিত্রটা আঁকাই, চিত্রটা কাইন্ড অফ কেমন হবে? এইরকম হবে। দেখেন, চিত্রটা কাইন্ড অফ এই টাইপের হবে। মানে আপনি একদম টাইনা, আপনি একদম টেনে একদম বি বিন্দুর খাড়া নিচে অবস্থান করতেছেন। ধরে নেন এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বি বিন্দু। একদম আংটাটিকে টেনে একদম বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসছেন, এবং এই পয়েন্টটাতে এই যে এইখানে হচ্ছে গিয়ে আপনি আংটাটাকে রাখছেন। ঠিক আছে? এই পয়েন্টটাতে আপনি হচ্ছে আংটাটাকে রাখছেন, এই যে এই পয়েন্টটাতে আংটাটাকে রাখছেন, এবং আংটার একটা ওজন আছে, সেটা কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে কাজ করবে। ঠিক আছে না পোলাপান? আংটার ওজনটা অবশ্যই কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। সেই ওজনটা হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, ওজনটা হচ্ছে ডাব্লিউ। তবে যেহেতু মসৃণ আংটা বলছে, তার মানে দুই পাশের এই যে দুইটা সুতা, এই দুইটা সুতার কিন্তু দৈর্ঘ্য, ও টান দুইটা কিন্তু সেম হবে। তো ধরে নেন আপনার এই বরাবর যে টান কাজ করতেছে সেটা ধরে নেন টি, এটাও টি হবে আর কি, দুইটাই টি হবে। ওকে, পারফেক্ট। এখন বিষয়টা হচ্ছে গিয়ে টোটাল দৈর্ঘ্যটা কত ছিল? এল ছিল, তাই না পিচ্ছিরা আমার?
টোটাল দৈর্ঘ্যটা ছিল হচ্ছে গিয়ে এল। তাহলে যেহেতু টোটাল দৈর্ঘ্যটা এল, তো আমি একটা কাজ করি, হ্যাঁ, এখন যেহেতু আপনি একটা ফোর্স দিছেন, পি পরিমাণ ফোর্স, কোন দিকে পি পরিমাণ ফোর্সটা দিছেন বলেন তো দেখি? এই বরাবর একটা পি পরিমাণ ফোর্স দিছেন, ঠিক আছে? এই বরাবর আপনি একটা পি পরিমাণ ফোর্স দিছেন, আনুভূমিক বল দিছেন, বুঝছেন? এই তাহলে 4টা ফোর্স। তো এই হলো অবস্থা। এখন হচ্ছে গিয়ে আপনার বের করতে হবে কি? আপনার বের করতে হবে হচ্ছে গিয়ে এখান থেকে বের করতে হবে হচ্ছে গিয়ে পি সমান সমান এ ডাব্লিউ বাই এল, এটা প্রমাণ করতে হবে। আর আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে টি ইকুয়ালস টু ডাব্লিউ এ স্কোয়ার এল স্কোয়ার ডিভাইডেড বাই 2l স্কোয়ার, এটা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে। এখন পিচ্চিরা আমার এই হলো সেট আপ। এই যে টি, দুইটা টি কাজ করতেছে, ডাব্লিউ কাজ করতেছে, আর হচ্ছে গিয়ে পি কাজ করতেছে। তো এই হচ্ছে সেট আপ। এখন এই সেট আপ থেকে আপনি কিভাবে হচ্ছে গিয়ে পি এর মান বের করতে পারেন, এটা হচ্ছে এখন প্রশ্নের লজিক, যে এই সেট আপটা থেকে আপনি কেমনে পি এর মান বের করতে পারেন। দিস ইজ আওয়ার টার্গেট। আচ্ছা, টার্গেট তো পারফেক্টলি বুঝলাম, কিন্তু আরেকটা জিনিস আমরা একটু দেখি চলেন। সেটা হচ্ছে যে এই যে পুরাটা, এই পুরা হলুদ কালারের যে সুতাটা, সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে সেই সুতার দৈর্ঘ্য যেহেতু এল, তাহলে কি আমি বলতে পারি যে এইটুকু যেটা ধরে নেন সার্টেনলি ধরে নেন যে এইটুকু হচ্ছে গিয়ে এক্স, এইটুকু হচ্ছে এল মাইনাস এক্স, এটা ধরে নেন সার্টেনলি, হ্যাঁ, এটা হচ্ছে সার্টেনলি ধরে নেন যে আমি যেহেতু জানি না আর কি করব, বুঝেন নাই? আমি যেহেতু জানি না কি করব, তো আমি ওই পার্টটাকে ধরে নিলাম এক্স, এইটা ধরে নিলাম এল মাইনাস এক্স। এক্স তো আমি জানি না, তো এক্স তো বের করা যাবে, যাবে না ভাইয়া বলেন? এক্স কিন্তু বের করা যাবে। এক্স আপনি জানেন না ঠিক আছে, কিন্তু এক্স কিন্তু বের করা যাবে। কেমনে বের করতে পারবেন জানেন? এই দেখেন, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, দেখেন তো ভাইয়ারা। তো এক্স আপনি ধরছেন, বাট এক্স কিন্তু আপনি বের করতে পারবেন। চলেন আগে এক্সটাই আগে বের করে নিই। চলেন আগে এক্সটা বের করে নিই। কেমনে বের করব দেখেন, এটা তো অতিভুজ, এল মাইনাস এক্স হোল স্কোয়ার অতিভুজ, অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে না পোলাপান? তাহলে এটা হবে এল স্কোয়ার মাইনাস 2lx প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে পোলাপান দুই পাশ থেকেই কি কাটাকাটি যায় দেখা তো পুচ্ছিরা? দুই পাশ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায়। তাহলে যেহেতু দুই পাশ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে এল স্কোয়ার সমান সমান মাইনাস এল এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার থাকে। তাহলে 2lx সমান সমান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, বা এক্স যেটা সেটা হচ্ছে গিয়ে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। তো আপনি এক্স ধরছেন ঠিক আছে, বাট আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন যে এক্স হচ্ছে গিয়ে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12, আপনি ইজিলি বের করতে পারবেন। আমি আবারও বলি, আপনি হয়তোবা ধরছেন ঠিক আছে, বাট আপনি কিন্তু ইজিলি বের করতে পারবেন যে আপনার এল স্কোয়ার আর এ স্কোয়ারের ভ্যালু, মানে এল স্কোয়ার এ স্কোয়ার দিয়ে এক্স এর মানটা কিন্তু ইজিলি আপনি বের করতে পারবেন। আপনি ধরছেন প্রপারলি, সমস্যা নেই। আচ্ছা, তো এক্স এর মানটা আমরা জানি যে এক্স এর মানটা হবে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। কিন্তু জাতির প্রশ্ন ভাইয়া, যেখানে তো চারটা ফোর্স থাকলে আমরা আসলে কেমনে লামি অ্যাপ্লাই করব, বা কেমনে আসলে আমরা বল বাহু অ্যাপ্লাই করব, বা সার্টেনলি ধরেন যে কেমনে হচ্ছে গিয়ে আমরা আসলে লম্ব বাহু অ্যাপ্লাই করব। এখানে তো চারটা ফোর্স। সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এই চারটা ফোর্সের মধ্যে একটা কাজ করতেছে নিচের দিকে, আর একটা কাজ করতেছে উপরের দিকে। তাহলে যেহেতু এরা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে দেখেন তো পিচ্ছিরা, যেহেতু এরা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, ভালো মতো বুঝেন কিন্তু, হ্যাঁ। তাহলে দেখেন তো দেখি, আমি কি এই দুইটার পরিবর্তে এইভাবে বলতে পারি যে এই বরাবর আসলে কাজ করতেছে ডাব্লিউ মাইনাস টি, এই বরাবর আসলে কাজ করতেছে কি ডাব্লিউ মাইনাস টি। মানে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করলাম বুঝছো, যে এই যে টি উপরের দিকে কাজ করতেছে, নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছে। ভাইয়া যে কাজ করলো সেটা হচ্ছে এই টি আর ডাব্লিউ এর পার্থক্যটা, মানে দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। তো যেহেতু দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তো অবশ্যই একটা ফোর্স যদি এই দুইটা থেকে চিন্তা করি, সেটা হবে ডাব্লিউ মাইনাস টি। ঠিক আছে পোলাপান? বা তুমি যদি টি মাইনাস ডাব্লিউ দিতে চাইতে তাহলে আসলে হইতো না, কারণ তোমার একটা সাইকেল ফিল আপ চিন্তা করতে হবে যে এদিক বরাবর টি, আর পি যেহেতু এই বরাবর কাজ করতেছে, তাকে আমরা রিপ্লেস করে এই বরাবর নিতে আসতে পারি, যে পি যেহেতু এই বরাবর কাজ করতেছে,
তাকে আমরা রিপ্লেস করে এই বাহু বরাবর নিয়ে আসতে পারি। লামি আমরা এখানে অ্যাপ্লাই করতেছি না, কেন বলো? কারণ লামির জন্য তো কোণ লাগবে, বাট এখানে তো বাহু দেওয়া আছে, তাই আমরা পি ফোর্সটাকে রিপ্লেস করে এই বাহু বরাবর নিয়ে আসতে পারি। তাহলে একটা কাজ করতেছে এই দিকে, একটা কাজ করতেছে এই দিকে, তো নিচের দিকে কোনটা কাজ করবে? মানে এটা তো নিচের দিকেই কাজ করবে। সাইকেল ওই যে একই ক্রমে থাকতে হবে তো, তাই না? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য বলগুলাকে কি করতে হবে বলো তো দেখি? একই ক্রমে থাকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই দিক টি পি আর নিচের দিকে তাহলে কি কাজ করবে ভাই বলো দেখি? ডাব্লিউ মাইনাস টি। পারফেক্ট। দেখো তাহলে এখানে চোখ বন্ধ করে তুমি কি অ্যাপ্লাই করবা? লামি তো তুমি অ্যাপ্লাই করবা না, কারণ কোন তুমি জানো না। তুমি এখানে চোখ বন্ধ করে যেটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে গিয়ে বল বাহু উপপাদ্য। তুমি এখানে চোখ বন্ধ করে যেটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে বল বাহু উপপাদ্য, কারণ তুমি বাহুর দৈর্ঘ্য জানো, আবার জানো যে এগুলো আমরা কি করে দিছি বলতো দেখি? প্রত্যেকটা বাহু বরাবর নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে সেইটা যদি করি আমরা, তাহলে দেখো টি এর নিচে কি হবে বলো? টি এর নিচে হবে হচ্ছে গিয়ে এল মাইনাস এক্স। ডাব্লিউ এর নিচে কি হবে বলো? না না, ডাব্লিউ তো না, ডাব্লিউ মাইনাস টি আর কি, বুঝছো? ডাব্লিউ তো না, ডাব্লিউ মাইনাস টি। ডাব্লিউ তো নেওয়া যাবে না, এটা হবে ডাব্লিউ মাইনাস টি, মানে এই যে এই পুরাটা তো এখন একটা ফোর্স, ডাব্লিউ মাইনাস টি। ডাব্লিউ মাইনাস টি এর নিচে হবে এক্স, আর পি এর নিচে হবে হচ্ছে গিয়ে এ, আর পি এর নিচে হবে হচ্ছে গিয়ে এ। তো ওয়েল, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পোলাপান অবস্থা, ঠিক আছে? আমি কি করলাম? আমি দেখো টি এর নিচে নিলাম এল মাইনাস এক্স, ডাব্লিউ মাইনাস টি এর নিচে নিলাম এক্স, আর পি এর নিচে নিলাম এ, মানে প্রত্যেকটা বল প্রতিটা বাহু বরাবর নিব, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করে দেখো, এই হইলো আমার সিচুয়েশন। তো এখন কি করব বলো তো দেখি? প্রথমে আমরা ধরে নাও টি আর ডাব্লিউ এর মধ্যেকার রেজাল্ট বের করতে চাই। ধরো সার্টেনলি প্রথমে ধরো আমরা টি আর ডাব্লিউ এর মান বের করতে চাই, তাহলে এই দুইটা নিয়ে কাজ করি আগে, চলো, কারণ পরে আবার পি নিয়ে কাজ করা যাবে না, সমস্যা নেই। তাহলে আমরা, তুমি ওটা নিয়েও কাজ করতে পারতো, অসুবিধার কিছু ছিল না, এই দুইটা নিয়ে কাজ করি, চলো, ঠিক আছে? তো কি করতে পারি দেখো, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা আর গুণ দিতে পারি। তাহলে টি এক্স সমান সমান হবে হচ্ছে গিয়ে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স মাইনাস টি ইন্টু এল মাইনাস এক্স। তো তুমি যদি টি ইন্টু এল মাইনাস এক্সকে বাম পাশে নিয়ে আসো, তাহলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে টি ইন্টু এক্স প্লাস টি ইন্টু এল মাইনাস এক্স, আর ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স তো আছেই। তাহলে পোলাপান তুমি আমাকে বলো, পোলাপান, এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে টিএল থাকবে। তাহলে যেহেতু তুমি এখানে ক্যালকুলেট করলা, দেখলা যে এখানে আসবে হচ্ছে টিএল, মানে আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি, বুঝছো? এমন কোনো আহামরি কোনো কাজ করতেছি না। দেখো পোলাপান, আহামরি কোনো কাজ করতেছি না। তাহলে দেখো কি আসে, টিএক্স প্লাস এল ইন্টু এল মাইনাস এক্স ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। তাহলে চলো, তাহলে ক্যালকুলেট যদি করি আমরা, সেটা হচ্ছে কাটাকাটি করলে টিএল থাকে, আর এই পাশে হচ্ছে গিয়ে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। ফাইনালি তাহলে টি যেটা হবে, টি হবে হচ্ছে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এল। এই হচ্ছে টি এর মান। প্রমাণ হইল? আই হায়, প্রমাণ তো হইল না। টি সমান সমান ডাব্লিউ ইন্টু এল মাইনাস, মানে এইটা তো আসলো না, আসলো হচ্ছে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। তো প্যারা কিসের ভাইয়া? আপনি তো এক্স এর মান অলরেডি বের করে আসছেন। এক্স এর মান ভাইয়া এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12 না? তো ভাইয়ারা আমার, সেই এক্স এর মানটাই এখানে আপনি বসায় দেন। এক্স এর মানটা আপনি কত বসাবেন ভাইয়া বলেন দেখি? এক্স এর মানটা বসাবেন হচ্ছে কত দেখি তো পিচ্চিরা আমার, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12, এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। বুঝেন না এই ব্যাপারটা? অবশ্যই বুঝছেন। মানে আমি যে কাজটা করছি সেইটা হলো গিয়া এক্স এর মানটা এখানে জাস্ট বসায় দিব, বুঝেন নাই? এই যে মানটা আপনি বের করছেন সেইটা জাস্ট সিম্পলি বসায় দেন, তাইলেই বুঝতে পারবেন। বুঝেন নাই? তাহলে দেখেন, সেটা দিয়ে যদি করি তাহলে টি এর মান যেটা আসবে সেটা হলো গিয়ে, একটু ক্যালকুলেট করি দেখি রেজাল্ট কত আসে। এইটা হবে হচ্ছে গিয়ে এরকম, আচ্ছা এ স্কোয়ার মাইনাস, না সরি, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, আমি একটু ভুল করেছি, হ্যাঁ একটু ভুল করেছি, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, ঠিক আছে? তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 2l স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12, নিচে একটা এল।
তাহলে ফাইনালি পিচ্চিরা আমার তুমি যদি ক্যালকুলেট করে দেখতে থাকো তাহলে সেইটা হচ্ছে গিয়ে এল আগে থেকে ছিল আর একটা 12 গুণ হবে। তাহলে ফাইনালি রেজাল্টটা কত আসবে ভাই বলেন দেখি। ফাইনালি রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে w ইন্টু a স্কোয়ার প্লাস l স্কোয়ার ডিভাইডেড বাই 12। সো আশা করি প্রমাণটা তুমি বুঝে গেছো। মানে আমি যে কাজটা করছিলাম আমি তো এক্স ধরেই ম্যাথ করা শুরু করে দিছিলাম, কিন্তু এক্সটা তো আসলে মান বের করে রাখতে হবে, কারণ আমার প্রমাণে তো কোনো এক্স নাই পোলাপান। তাহলে দেখো কত ইজিলি কিন্তু আমরা টি ইউজ মানে এক্স এর মান বসায়া দিয়া আমরা কত সুন্দর করে কিন্তু ভাইয়ারা মানটা সলভ করে ফেলতে পারি। ঠিক আছে পিচ্চিরা, আজান দিচ্ছে, একটু ওয়েট। তো একটা অংশ তো প্রমাণ হয়েই গেল, তাহলে চলো পরের অংশটুকুও প্রমাণ করি, মানে পি সমান সমান এ ডাব্লিউ বাই এল। তো এইটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই ছোট্ট ছোট্ট দুইটা এইটা আর এটার মধ্যে ধরো যে সম্পর্ক চিন্তা করি, হ্যাঁ, পি বাই এ ডাব্লিউ মাইনাস টি বাই এক্স। ঠিক আছে, চলো তাহলে সেই দুইটার মধ্যে যদি কাজ করি, পি বাই এ আর ডাব্লিউ বাই পি বাই এ, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ, তাহলে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এখন যদি পি বাই এ আবার ডাব্লিউ মাইনাস টি বাই এক্স এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে দেখবা যে অন্যটাও প্রমাণ হয়ে গেছে, মানে যে এটাও প্রমাণ হয়ে গেছে। এই যে এই পি সমান সমান এ ডাব্লিউ বাই এলও প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো সেটা যদি করি তাহলে চলো দেখি তো রেজাল্ট পিচ্ছিরা আমার। পি বাই এ, টি এর মান তো একটু আগে বের করে ফেলছিলা, তোমাকে তো এই যে প্রমাণটা দিয়ে দিছি সেই প্রমাণে তো টি নাই। তাহলে চলো টি এর মান কি ছিল, ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। আর এক্স এর মান কত বের হয়েছিল ভাইয়া বলেন দেখি। এক্স এর মান বের হয়েছিল হচ্ছে গিয়ে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে চলেন এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে যদি ক্যালকুলেট আপনি এখান থেকে করেন, আপনি যদি ক্যালকুলেট এখান থেকে যদি ডাব্লিউ কমন নেন তাহলে কি আসবে দেখেন, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, আর এখানে আসবে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। তারপরে কি করবেন বলেন তো দেখি পিচ্চিরা। তারপরে আপনি যে কাজটা করবেন আপনি লসাগু করে দিবেন। তাহলে লসাগু করে দিলে কি হবে ভাইয়া বলেন দেখি। এইটা হবে হচ্ছে গিয়ে লসাগু যদি করি আমরা তাহলে হবে হচ্ছে গিয়ে 2l স্কোয়ার 2l স্কোয়ার, আচ্ছা না সরি 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 এখানে তো প্রমাণ এল স্কোয়ার হবে, সরি 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 এখানে তো এই যে দেখো 2l ইন্টু এল, এল স্কোয়ার হবে, আমি এই প্রমাণটায় এইখানে ভাইয়া এল স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে এল স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে যদি আপনি লসাগু করেন এরকম হয়েই যায়, তাই না? ভাইয়া কিন্তু আসলে এমনি এমনি ভুল করে নাই, টেস্ট করতেছিলাম যে তোমরা মনোযোগ দিচ্ছ কিনা। ঠিক আছে, তাহলে চলো যদি আমি লসাগু করি ভাইয়ারা তাহলে হবে কি 2l স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাইলে যেটা হবে সেটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l স্কোয়ার। এখানেও এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l। তাহলে তুমি যদি এই দুইটাকে এখন ক্যালকুলেট করো, তুমি যদি এখন এই দুইটাকে ক্যালকুলেট করো তাহলে যে রেজাল্টটা তুমি পাবা সেটা হচ্ছে গিয়ে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা দুই পাশ থেকে ক্রসেস আউট, এবং তুমি যদি দুইটারে উল্টায় দাও তাহলে তুমি দেখবা ডাব্লিউ ইন্টু 2l আসতেছে ডিভাইডেড বাই 2l স্কোয়ার আসতেছে। তো একটা যদি কেটে দাও তাহলে এটা পাবা হচ্ছে ডাব্লিউ বাই এল, বা যে রেজাল্টটা তুমি পাবা সেটা হচ্ছে এ ডাব্লিউ বাই এল। তাহলে এত সোজা অঙ্ক দেখছো পোলাপান, কত সোজা, কত সোজা অঙ্ক দেখছিস যে ভাইয়া আপনি জাস্ট দুইটা ধরে নিয়ে কাজ করেন, মান বসান, ম্যাথ মিলে যাবে। তবে এই অঙ্কটা আরও সোজা করে করা যায়, কিভাবে জানো? এই অঙ্কটা আরও সোজা করে করা যায় যদি তুমি এই টপিক মানে কনসেপ্টটা জানতা যে কতগুলো ভগ্নাংশ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লবের সামেশন বা লবের বীজগাণিতিক রাশির সামেশন ডিভাইডেড বাই হরেরও ওই একই রকম বীজগাণিতিক সামেশন এর অনুপাতও সমানই হবে। তো এই কনসেপ্টটা দিয়ে কিন্তু এই অঙ্কটা আরও ছোট 4-5 লাইনে ম্যাথ সলভ করা যায়। সেইটা তোমার বাড়ির কাজ থাকবে যে কিভাবে তুমি 4-5 লাইনের মধ্যে অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। সো আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই তুমি আজকের অঙ্কগুলো প্রপারলি বুঝতে পারছো যে কিভাবে আসলে ম্যাথগুলো আমরা করলাম। আজকে সবই ছিল আসলে 8.2
2 এর ম্যাথ, ঠিক আছে পিচ্চিরা? আজকে সবই ছিল আসলে 8.2 এর ম্যাথ। তোমরা লেকচার নোটটা পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেখানেই তোমরা লেকচার নোটটা পেয়ে যাবা। এবং ভাইয়েরা, আজকের ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং মানে প্লেলিস্টটা কমপ্লিট করবা এবং স্থিতিবিদ্যাতে ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবা। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।